আচ্ছা, ঠিক আছে, ইনশাআল্লাহ। তাহলে আমাদের ফ্যামিলি ম্যানেজমেন্টের আজকে আমাদের ক্লাস হলো 2 নাম্বার ক্লাস। আচ্ছা, 2 নাম্বার ক্লাসের শর্তটা আমি বলে দিচ্ছি। 2, 3, 4 এই আহ, বোঝানোর জন্য হইতে পারে, যেমন ধরেন তেলে ঘটনার সাথে কি আসলে আমাদের কোনো সম্পর্ক আছে? সম্পর্ক নাই, কিন্তু এটা একটা ঘটনা, এটা একটা উদাহরণ। আচ্ছা, ঠিক আছে, আমরা ওইটা থেকে চলে আসি। ওটা ইনশাল্লাহ পারবেন আপনারা, টেলিগ্রাম গ্রুপে নিজের একটা আলোচনা করে নিলে হবে। আচ্ছা, এবার আজকে হচ্ছে যে এই 2, 3, 4 এটা ইনশাল্লাহ শেষ করা হবে। তো এই 2, 3, 4-এর সতর্কতা হলো যে এই 2, 3, 4 একাধিক টুকু দিতে পারেন, কিন্তু একটু বেশি বেশি বড় হওয়া যাবে না। মানে একাধিক দিতে পারেন, সমস্যা নেই। পিডিএফ গুলো দিয়ে দেওয়ার কথা ক্যাম্পাসে। আচ্ছা, দেখেন, তাহলে আমরা এই ক্লাস 2, 3, 4 এখনকার যে ক্লাস হবে, এখন হচ্ছে 2 নাম্বার ক্লাস। 3 এবং 4 এই তিনটা ক্লাস পরিবারকে নিয়ে দেখার মতো না হতে পারে, সেক্ষেত্রে একা একা দেখা উত্তম হবে। তবে প্রতিটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ। কেউ ক্লাস করতে না চাইলেও সমস্যা নেই, উপস্থিতি নিয়ে কোনো প্রবলেম হবে না ইনশাআল্লাহ। এই বিষয়টা কি বুঝতে পারছেন কিনা? আচ্ছা, অর্থাৎ আমরা যে আমাদের যে শর্ত থাকে যে আমরা সাধারণত পরিবারকে নিয়ে সবাইকে নিয়ে একসাথে বসি ক্লাসে, এই 2, 3টা ক্লাস পরিবারকে নিয়ে না বসলেও সমস্যা হবে না। আরবি নিয়ে লেখা যাবে, আমি বিষয়টা বুঝিনি। আরবি নিয়ে কি লিখবেন? হ্যাঁ, আছে ক্লাসটা, হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আমি তাহলে আপনার যেহেতু প্রশ্নগুলো করতে করতে হবে না, এই জন্য আমি হোস্ট কোর্স করে দিচ্ছি, যাতে আপনার প্রশ্নগুলা এই ইয়ে করতে পারেন। জি, এখন আছে 2 নাম্বার ক্লাস হবে আর কি। তো 2 নাম্বার ক্লাসে আমরা ইনশাল্লাহ আলোচনা করব যে জন্ম নিয়ন্ত্রণ নিয়ে আমরা ইনশাল্লাহ আলোচনা করব। এরপরে ক্লাস হবে ইন্টারকোর্স নিয়ে। এরপরে ক্লাস হবে আমাদের বাচ্চা জন্মের বিষয়ে। তো এখানে একটা সেশন থাকবে যে এনভিডি না সি সেকশন, মানে নর্মাল ডেলিভারি ভালো নাকি সিজারিয়ান ডেলিভারি ভালো। এরপরে আমাদের ক্লাস থাকবে জন্মের পরে যে 6টি কাজ, প্যারেন্টিং এর একটা বিষয় থাকবে। তো এরপরে থাকবে আমাদের এটা হলো প্যারেন্টিং এর ক্লাস হবে, যে বাচ্চাদের তরবিয়ত। এই সবগুলো ক্লাসই ধারাবাহিকভাবে আমরা, অর্থাৎ আমাদের এই ফ্যামিলি ম্যানেজমেন্ট ক্লাসটা মূলত শুরু হয় একবারে বিয়ে থেকে। বিয়ের পরে আমাদের বাচ্চা জন্ম, এরপরে আমাদের বাচ্চা ডেলিভারি, এরপরে আমাদের জন্মের পরে 6টি যে সুন্নাত গুলো আছে এইগুলো আমরা আলোচনা করব। এরপরে আমাদের প্যারেন্টিং দিয়ে আমাদের ক্লাসটা শেষ হবে। আচ্ছা, তাহলে এখন যে ক্লাসটা এটা হচ্ছে জন্ম নিয়ন্ত্রণ। জন্ম নিয়ন্ত্রণ কি ইসলামে জায়েজ কিনা বা না জায়েজ কিনা, এই ব্যাপারে অনেকের কনফিউশন আছে। আমরা ইনশাল্লাহ আজকে এই কনফিউশন গুলাকে দূর করব। আচ্ছা, আল্লাহু আকবার। আমি আপাতত চ্যাটিং বন্ধ করে দিচ্ছি, এটা সেশন শেষে ইনশাল্লাহ আপনার প্রশ্ন উত্তর পর্ব থাকবে। অধিক সন্তানের ফজিলতের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে এবং আল্লাহ হাদিসে অনেক জায়গায় বর্ণিত হয়েছে যে আল্লাহ তাআলা বলেন, আর তোমরা তোমাদের সন্তানদেরকে দারিদ্রতার ভয়ে হত্যা করো না, তাদেরকে আমি রিজিক দেই এবং তোমাদেরকেও, নিশ্চয়ই তাদের হত্যা করা মহাপাপ। এটা হচ্ছে সূরা বনী ইসরাইলের 31 নম্বর আয়াত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা কুমারী ও অধিক সন্তান জন্মদানে সক্ষম নারীদের বিয়ে করো, কেননা আমি তোমাদের সংখ্যা আধিক্য নিয়ে অন্যান্য উম্মতের মাঝে গর্ব করব। তার মানে এই হাদিস এবং কোরআনের আয়াত অনুযায়ী অধিক সন্তান জন্মদানকারী ব্যাপারে উৎসাহিত করা হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরুষদের অধিক সন্তান জন্মদানকারী নারীদের বিয়ে করার ব্যাপারে উৎসাহিত করেছেন। এর দ্বারা উম্মতের সংখ্যা পাবে, যা নিয়ে কিয়ামতের দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গর্ব করবেন। এছাড়া সন্তানদেরকে হাদিসে এই সন্তানও একটা রিজিক হিসেবে ব্যবহার করা হয়েছে। আচ্ছা, তো এই জন্য প্রত্যেক মুসলমানের উচিত হলো এই মানে অধিক সন্তানের বাবা মা হওয়ার জন্য আগ্রহী হওয়া। এটা হচ্ছে প্রত্যেক আহ, মুসলমানের এটা দিলের চাহিদা থাকতে হবে যে হ্যাঁ, আমি অনেক সন্তানের বাবা মা হব। কিন্তু উম, কেউ যদি জন্ম মানে কিন্তু এর মধ্যে শর্ত আছে যে কি কি ক্ষেত্রে আমাকে জন্ম নিয়ন্ত্রণ করা যাবে। এটা শর্তগুলো আমরা ইনশাল্লাহ পরের স্লাইডে জানবো।
আমি যে একটা প্রশ্ন করি যে চায়না কেন সুপার পাওয়ার, তো এটার উত্তর হবে যে চায়না তারা তাদের জনসংখ্যাকে জনশক্তিতে রূপান্তরিত করতে পেরেছে। অর্থাৎ প্রায় 100-120 কোটি বা 150 কোটি জনগণ, তারা তাদের জনসংখ্যাকে আহ, জনশক্তিতে রূপান্তরিত করতে পারার কারণে তারা একটা সুপার পাওয়ার। ইন্ডিয়াও একটা পাওয়ারফুল কান্ট্রি, এটারও একটা বড় কারণ হচ্ছে যে তারাও তাদের জনসংখ্যা এবং মোটামুটি দেশের দিক থেকে অনেক বড় একটা দেশ। একবার ডক্টর জাকির নায়েককে প্রশ্ন করা হয়েছিল যে আহ, আপনি জন্ম নিয়ন্ত্রণের ব্যাপারে কি বলেন, তো উনি অনেক কথাই বলছিল। তো এরপরে বলছিল যে দেখেন, আমি আমার বাবা মায়ের পঞ্চম সন্তান। তো আমার বাবা মা যদি জন্ম নিয়ন্ত্রণ করতো তাহলে হয়তোবা আল্লাহ তাআলা পৃথিবীতে আমাকে আনতেন না। তো এখন এটা স্বাভাবিক যে আসলে ডক্টর জাকির নায়েকের যে আর চার অন্য যে ভাই বোন আছে তাদের ব্যাপারে আমাদের তো কোনো ধারণাই নেই, বা তাদেরকে আমরা চিনি না, কিন্তু ডক্টর জাকির নায়েককে চিনি না, তো এমন কেউ নাই আর কি। তো এই জন্য ইনশাল্লাহ আমরা সবাই আশা রাখবো যে আল্লাহ তাআলা যাতে আমাদেরকে অধিক সন্তানের জনক এবং জননী বানায়। আচ্ছা, এরপরেও জন্ম নিয়ন্ত্রণ প্রয়োজন হয়। তো এখন আমরা আলোচনা করবো যে কোন কোন জন্ম নিয়ন্ত্রণ ব্যবস্থাগুলোকে আমরা গ্রহণ করতে পারি, কি কি শর্ত সাপেক্ষে গ্রহণ করতে পারি। জন্ম নিয়ন্ত্রণ করা যাবে কয়েকটা শর্তে। একটা হলো যে পদ্ধতিগুলো অস্থায়ী এবং সাময়িক হতে হবে, স্থায়ী পদ্ধতিগুলো অধিকাংশ হারাম। 2 নম্বর হলো যে সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে তিনটা। একটা হচ্ছে আকীদা বিশুদ্ধ থাকতে হবে, রিজিকের ভয় থাকতে পারবে না। কেউ যদি রিজিকের ভয়ে জন্ম নিয়ন্ত্রণ করে, যে রিজিকের ভয়ে আমি বাচ্চা নিব না, তাহলে কি এটা তার গুনাহের কারণ হবে, এটা তার জন্য বৈধ হবে না। রিজিকের ভয়ে হওয়া যাবে না। এরপরে গুরুত্বপূর্ণ হচ্ছে যে এই, এমন পদ্ধতি হতে হবে যেটা শারীরিক কোনো ক্ষতি না করে। আর এই তিনটা হচ্ছে মেইন গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে শারীরিক ক্ষতি হবে না, আকীদা বিশুদ্ধ থাকতে হবে, আর হচ্ছে যে হাজবেন্ড ওয়াইফ দুইজনের অনুমতি থাকতে হবে। এরকম যদি হয় যে আমি নিজে নিজে জন্ম নিয়ন্ত্রণ করতেছি, আমার হাজবেন্ড জানে না, তাহলে এটাও জায়েজ হবে না। দুইজনের অনুমতি থাকতে হবে, তাহলে এই তিনটে শর্ত মানতে হবে। এর বাইরে আর কিছু শর্ত আছে। পর পুরুষ তথা গায়রে মাহরামের সামনে লজ্জাস্থান তো দূরের কথা, শরীর সতর পরিমাণ জায়গাও প্রকাশ করা যাবে না। 6 নাম্বার, এটা আমাদের 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 দেশের জন্য বেশি সমস্যা হয় এটা, যে স্ত্রী অসুস্থ, শারীরিকভাবে দুর্বল থাকার কারণে এখন পেটে সন্তান এলে অসুস্থতা বা দুর্বলতা আরো বৃদ্ধি পেয়ে স্ত্রী শারীরিক ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকে, এক্ষেত্রে জন্ম নিয়ন্ত্রণ করা যাবে। তারপরে যে সদ্যভূমিষ্ঠ সন্তান থাকার ফলে আবার সন্তান নিলে দুটি সন্তান ঠিকমতো দুধ পাবে না, লালন পালন করা অসম্ভব হবে, সেক্ষেত্রে জন্ম নিয়ন্ত্রণ করা যাবে। সিজার বা অস্ত্রোপচারের কারণে পেটে আবার সন্তান আসলে উম, মায়ের মৃত্যুর ঝুঁকি থাকবে, এক্ষেত্রেও জন্ম নিয়ন্ত্রণ করা যাবে। 9 নম্বর আছে যে সম্পর্কের টানাপোড়েন বা শীঘ্রই পৃথক হওয়ার সম্ভাবনা থাকলে আহ এক্ষেত্রেও জন্ম নিয়ন্ত্রণ করা যাবে। তো এক্ষেত্রে আমাদের দেশের প্রেক্ষাপটে সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে এইটা হয়, স্ত্রী অসুস্থ, আর দেখা যায় সিজার হওয়ার পরে তো একটা দুইটা বাচ্চা হওয়ার পরে আর বাচ্চা নিলে এটা মৃত্যুর ঝুঁকিতে চলে আসে আর কি। তো এরকম যদি ক্ষেত্র হয়, তখন এই দুইজন দিনদার ডাক্তারের কাছে পরামর্শ করতে হবে, এটা শর্ত। যে ধরেন আমার সিজার হয়েছে দুইটা বাচ্চা সিজার হওয়ার পরে তৃতীয় বাচ্চা আর নিলে মৃত্যুর ঝুঁকি থাকবে, এই বিষয়টা দুইজন দিনদার ডাক্তারের সাথে পরামর্শ করতে হবে। দুইজন দিনদার ডাক্তার যদি বলে যে হ্যাঁ এই মুহূর্তে আসলে বাচ্চা নিলে মৃত্যুর ঝুঁকি আছে বা ক্ষতি আছে, তো এই মুহূর্তে এই যদি দুজন ডাক্তারের সাথে পরামর্শ করে, দুজন ডাক্তারই এটাকে পক্ষে রায় দেয় এবং দুজন ডাক্তারই কোনো জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি সাজেস্ট করে, তাইলে সেই জন্ম নিয়ন্ত্রণ করা বৈধ হবে, সেক্ষেত্রে কোনো প্রবলেম হবে না। কারণ সবসময় মনে রাখতে হবে যে ফলের থেকে গাছ বেশি দামি, অর্থাৎ সন্তান থেকে বেশি দামি হচ্ছে স্ত্রী। কারণ যেখানেই স্ত্রীর মৃত্যুর ভয় থাকবে, আহ, মায়ের মৃত্যুর ভয় থাকবে, সেখানেই বাচ্চার ক্ষেত্রটা নেগলিজিবল হয়ে যাবে আর কি। তো আশা করি বুঝতে পারছেন যে এই শর্তগুলো যদি থাকে তাহলে জন্ম নিয়ন্ত্রণ করা যাবে। আচ্ছা, তো আমরা আবার আলোচনা করবো যে আসলে কি কি পদ্ধতি আছে বাংলাদেশে এবং ইন্টারন্যাশনালি। তো কিছু পদ্ধতি আছে যে স্থায়ী পদ্ধতি, কিছু আছে অস্থায়ী পদ্ধতি। স্থায়ী পদ্ধতি সবগুলোই হারাম বলছে। একটা হচ্ছে পুরুষের স্থায়ী জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি, যেটাকে মেল স্টাইলাইজেশন বলে। আর একটা হচ্ছে ফিমেল, আমি এগুলো ডিটেলস এখানে আসতেছি। কিন্তু স্থায়ী জন্ম নিয়ন্ত্রণের সবগুলোই হারাম। যেমন পুরুষের একটা পদ্ধতি আছে ভ্যাসেকটমি বা এনএসভি, যেটা দেখবেন অনেক সময় হেলথ কমপ্লেক্সে বড় করে লেখা থাকে যে ভ্যাসেকটমি বা এনএসভি করা হয়।
আর মেয়েদের ক্ষেত্রে স্থায়ী পদ্ধতি হচ্ছে টিউবেক্টমি বা লাইগেশন। তো এগুলো যেহেতু স্থায়ী পদ্ধতি, অর্থাৎ একটা পুরুষকে বন্ধ্যা করে দেয়, তো এই জন্য এই পদ্ধতিগুলোকে সরকারিভাবে হারাম বলা হয়েছে, অর্থাৎ এই স্থায়ী পদ্ধতি কোনোটাই গ্রহণ করা যাবে না। এবার আসি আমরা অস্থায়ী পদ্ধতি। আচ্ছা, আমি ভাষার সৌন্দর্যের জন্য কিছু কিছু শব্দ আমি উচ্চারণ করব না, আপনারা শুধু জাস্ট পড়ে নেবেন। ক্লাসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই নলেজগুলো আমাদের সোসাইটিতে বা আমাদের ফ্যামিলিতে অধিকাংশ লোকেরই নাই। আর আমার এই ফ্যামিলি ম্যানেজমেন্ট বইটা লেখা হয়েছিল এমন একটা প্রেক্ষাপটকে কেন্দ্র করে, মানে একটা সময় আমি বিষয়গুলো নিয়ে, বিয়ে শাদীর পরে বিভিন্ন বিষয় নিয়ে অনেকের কাছে আমি গেছি যে এটার ব্যাপারে মাসালা কি হবে, এটার ব্যাপারে কি হবে। তো অনেকেই ধারণা বলে যে না, জন্ম নিবন্ধন হারাম, বা এটা করা যাবে না, এটা হারাম, এটা হারাম, এটা হারাম, এই যে হারাম মানে অর্থাৎ এই বিষয়গুলো নিয়ে অনেকেরই ক্লিয়ার কনসেপ্ট থাকে না। তো আমিও যখন একাধিক ভাবে ধাক্কা খেয়ে 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 দেখলাম যে না, আসলে এই বিষয়গুলো নিয়ে আসলে কারোই মানে অনেকেরই মানে ভালো ধারণা নেই। কারণ যেহেতু অনেকেই এটাকে মনে করে যে এটা আসলে আমাদের পড়াশোনার বিষয় না। তো পরবর্তীতে আমি আসলে এই যে আমার ফ্যামিলি ম্যানেজমেন্ট বইটা এই প্রেক্ষাপটে লেখা হয়, এবং ওলামা ইকরামের পরামর্শে এবং ওলামা ইকরাম ওনারাই আসলে সম্পাদনা করে দিয়েছেন। তো আলহামদুলিল্লাহ এই বইটা তো, ফ্যামিলি ম্যানেজমেন্ট বই অলমোস্ট মনে হয় 10,000-এর উপরে হয়তো ছাপা হয়ে গেছে এবং সেল হয়েছে। তো এটা মূল উদ্দেশ্য হলো যে এই বিষয়গুলো আসলে জানার বিষয়, এগুলো আমাকে নিজেকেও জানতে হবে এবং অন্যকেও এই নলেজ গুলো পৌঁছে দিতে হবে। আচ্ছা, তো আমরা এখন দেখবো যে কোন কোন পদ্ধতি, একটা দিলে জানলাম যে পার্মানেন্ট সমস্ত পদ্ধতি হারাম। এবার আসি আমরা টেম্পোরারি পদ্ধতিগুলো। টেম্পোরারি পদ্ধতির ক্ষেত্রে আমাদের এই ব্যারিয়ার মেথড, যেটা যেটা মেল ব্যারিয়ার মেথড, ফিমেল ব্যারিয়ার মেথড, তারপরে একটা আছে সার্ভিক্যাল ক্যাপ। এটা আমাদের দেশে সাধারণত কম ইউজ হয়, আমাদের দেশে এই দুটাই বেশি ইউজ হয়। তো এটা না, শুধু আমাদের দেশে একটাই বেশি ইউজ হয়, এই একটাই বেশি ইউজ হয়। তো এই পদ্ধতিগুলা যদি উপরে যে কারণগুলো বলা হলো, যে উপরে যে যে শর্তগুলো বলা হলো, যে যদি রিজিকের ভয় না থাকে, তো সেক্ষেত্রে এই পদ্ধতিগুলো জায়েজ। কারণ এটা হচ্ছে আজলের মাসালা অনুযায়ী এই পদ্ধতিগুলোকে জায়েজ করা হয়েছে। আজলের বিষয়টা আমরা একটু পরে আসতেছি। আচ্ছা, এরপর একটা হচ্ছে যে কেমিক্যাল পদ্ধতি, যেটা হচ্ছে যে এই ফোমিং ট্যাবলেট আছে, স্পার সিডাল জেলি আছে, ভেজানাল ফিল্ম আছে, এই যে এইগুলো আসলে আমাদের দেশে সাধারণত ইউজ হয় না। তো এগুলোকেও কিছু কিছু ওলামা একরাম মাকরু বলতেছেন, যেহেতু এটা বাইরের থেকে কোনো একটা জিনিস ভিতরে ঢুকানো হচ্ছে। আচ্ছা, এর ভিতরে আরেকটা আছে যে সবচেয়ে বেশি আমাদের দেশে যেটা ইউজ হয়, সেটা হচ্ছে ওরাল পিল, যেটা হচ্ছে পিল হিসেবে মার্কেটে পাওয়া যায়, ট্যাবলেট, যেটাকে প্রত্যেক দিনই খাইতে হয়, 30 দিনই 30টা ট্যাবলেট খাওয়া লাগে। তো এটার ক্ষেত্রে শর্ত হচ্ছে যে যদি রিজিকের ভয় ব্যতীত শরীয়ত সমর্থিত যে পয়েন্টগুলো বললাম, ওই পয়েন্টগুলো যদি অ্যালাউ করে, তাইলে শর্ত সাপেক্ষে এই পদ্ধতিটা জায়েজ আছে। আচ্ছা, এর বাইরে আমাদের আরেকটা পদ্ধতি খুব বেশি ব্যবহার হয়, 3 মাস বা 6 মাসের ইনজেকশন দেওয়া হয়। এটা হেলথ কমপ্লেক্স দেয়, জন্ম বিরতিকরণ ইনজেকশন, যেটা কন্ট্রাসেপটিভ ইনজেকশন, যেটা এইটাও রিজিকের ভয় ব্যতীত, ওই যে পয়েন্টগুলো আছে, সবসময় আপনার পয়েন্টগুলো মনে রাখবেন যে এটা হচ্ছে পয়েন্ট, এই পয়েন্টগুলো না মানলে জায়েজ হবে না, এই পয়েন্টগুলো মানলে জায়েজ হবে। তো এটাও এই শর্ত সাপেক্ষে জায়েজ। এরপর একটা হচ্ছে ইমপ্লান্ট বা নর প্লান্ট, যেটা এটা হচ্ছে যে কয়েক বছর মেয়াদি। এটা বাহুর ভিতরে, মানে হাতের ভিতরে একটা ওই ক্যাপসুলের মধ্যে ঢুকায় দেয়, এখান থেকে অল্প অল্প করে হরমোন বের হয়। তো এটার ক্ষেত্রে শর্ত একটা, যে এটাও যদি, এটা বাংলাদেশে ইউজ হয় না, এটা বাইরে কান্ট্রিগুলোতে ইউজ হয় আর কি। তো আমি যখন বইটা লিখি তখন আসলে সারা পৃথিবীতে কোথায় জন্ম বিরতি কেন্দ্রে কি কি ব্যবহার হচ্ছে, এই বিষয়গুলো সবগুলো সামনে এনেই তারপরে ইন্টারন্যাশনাল যে ফতোয়াগুলা, ইসলাম কিউএ, তারপরে আমাদের দেওবন্দের ফতোয়া, সবগুলোকে একসাথে করে মূলত এই বইটা লেখা হয়েছিল আর কি। এরপরে আমাদের আরব দেশে একটা হচ্ছে কপার টি। কপার টিটা আমাদের দেশে খুব পপুলার, যেটা হচ্ছে যে একটা টি এর মতো জিনিস, এই মানে ইউট্রাসে রেখে দেয়, মানে ঢুকায় দেওয়া হয় আর কি। তো রিজিকের ভয় ব্যতীত শরীয়ত সমর্থিত প্রয়োজনে এটাও জায়েজ। অনেকে এটাকে মাকরু বলছে, আবার অনেকে বলছে না, এটা কোনো মাকরুও না। তবে এটা শর্ত হয় যে উপরের শর্তগুলো, অর্থাৎ একটা দুটা বাচ্চা হয়ে গেছে, এখন সিজার করলে আবার প্রবলেম হতে পারে, মায়ের মৃত্যুর ঝুঁকি হতে পারে, এই সমস্ত কারণে কপারটি জায়েজ। কপারটি মূলত লম্বা সময় ইউজ করা যায়, 2 বছর 3 বছর 4 বছর পর্যন্ত ইউজ করা যায় আর কি।
আর এখানে আরো একটা আছে যে ভ্যাজাইনাল রিং, এটা আমাদের দেশে সাধারণত ইউজ হয় না, এটাও মাকরু বলছে, আবার জায়েজ। বার্থ কন্ট্রোল প্যাচ, এটাও চামড়ার উপরে প্রদান করে, এটা আমাদের দেশে ইউজ হয় না। আমাদের দেশে এখান থেকে মোটামুটি এই তিনটা ইউজ হয়: ওরাল পিল, যেটা হচ্ছে প্রত্যেক দিন খাওয়া হয়; জন্ম বিরতি ইঞ্জেকশন, যেটা হেলথ কমপ্লেক্স থেকে দিয়ে দেয়, একটা ইঞ্জেকশন 3 মাস আমার পর্যন্ত কাজ করে; আর হচ্ছে কপার টিটা কাজ করে লম্বা সময়, 2 বছর 3 বছর পর্যন্ত কাজ করে। আচ্ছা, আমরা এবার কিছু জনপ্রিয় জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতির ব্যাপারে ইনশাল্লাহ জানবো। একটা হচ্ছে যে ক্যালেন্ডার পদ্ধতি, একটা হচ্ছে আজল, একটা হচ্ছে ব্যারিয়ার, একটা হচ্ছে পিল, একটা হচ্ছে হরমোনাল ইনজেকশন। আচ্ছা, তো আমরা এই ক্যালেন্ডার পদ্ধতিটা আমরা এখন দেখবো একটু পরে ইনশাআল্লাহ। আর আজল, আজল কি? আজল হচ্ছে যে এমন একটা পদ্ধতি যেটা সাহাবায়ে কেরামরাও এই পদ্ধতিটা ব্যবহার করতেন। আজল হলো আহ ইন্টারকোর্স। আচ্ছা, আমি শব্দগুলো একটু ইংলিশে ব্যবহার করতেছি, আমি একবার অর্থটা বলে দিচ্ছি। ইন্টারকোর্স মানে হচ্ছে হাজবেন্ড ওয়াইফের বৈধ শারীরিক সম্পর্ক, এটা হচ্ছে ইন্টারকোর্স। তো আজলটা হচ্ছে আজল জায়েজ। আজলটা হচ্ছে যে ইন্টারকোর্সের একবারে শেষ মুহূর্তে স্পার্ম বাইরে ফেলতে হয়, স্পার্মটাকে বাইরে ফেলা, এটা হচ্ছে আজল। তো আচ্ছা, স্পার্ম মানে হচ্ছে বীর্য। এটা মূলত তো আসলে বাচ্চা হওয়ার জন্য এই মানে স্পার্ম এবং ওভাম এই দুটো একসাথে হইলেই হচ্ছে যে বাচ্চা হবে। যদিও বাচ্চা তো আল্লাহ তাআলার হুকুমেই হয়, বাকি হচ্ছে যে বৈজ্ঞানিক হবে এই দুটো একসাথে হইলে বাচ্চা হয় আর কি। তো সেই হিসাবে ইন্টারকোর্সের শেষ মুহূর্তে স্পার্মকে বাইরে ফেলা, এটাকে বলা হচ্ছে আজল। তো এই পদ্ধতিটাও জায়েজ, এটা সাহাবায়ে কেরাম অনেকেই এই পদ্ধতিটা ব্যবহার করতেন। তো আজলের মাসালা অনুযায়ী মূলত ব্যারিয়ার গুলার মাসালা ওলামা একরাম করছেন। তো ব্যারিয়ার গুলোর ভিতরে তো এইগুলাই বেশি ইউজ হয়, এটা আমাদের দেশে কম ইউজ হয়। আর পিলের ব্যাপারে তো আলোচনা করা হলো, যেটা প্রতিদিন একটা করে পিল খাওয়া লাগে, এগুলো মূলত হরমোনাল চেঞ্জ করে, যেগুলো যদিও সাইড এফেক্ট আছে সবগুলারই। এই দুটার সাইড এফেক্ট নাই, আজল বা ব্যারিয়ার এদের সাইড এফেক্ট নাই, কিন্তু এগুলো সবগুলারই সাইড এফেক্ট আছে, যেহেতু যেহেতু এগুলো হরমোনাল পরিবর্তন করে। এগুলা খাওয়ার ফলে দেখা যায় যে পিরিয়ড টাইম মতো হয় না, অনেক ধরনের সমস্যা তৈরি হয়। আচ্ছা, এবার আমরা ইনশাল্লাহ ক্যালেন্ডার পদ্ধতি নিয়ে আলোচনা করবো। ক্যালেন্ডারটা হচ্ছে, এটা ক্যালেন্ডার পদ্ধতি জায়েজ, এটা একটা ন্যাচারাল পদ্ধতি। তো ক্যালেন্ডার পদ্ধতিটা আপনারা ইনশাল্লাহ সবাই মানে বুঝতে পারলে এটা সুবিধা হবে। এটা মানে বিষয় হচ্ছে যে অনেক এখানে ভাইরা আছেন, ওনারা কেন বুঝবেন, বা ওনাদেরও বোঝা দরকার, যেহেতু ওনাদের ওয়াইফের বিষয়টা ওনারা বুঝতে পারলে সহজ হবে। আর যারা বোনরা আছেন তারা তো বুঝতে পারলে মানে বোঝা দরকার আর কি। ক্যালেন্ডার পদ্ধতিটা হলো এটা হচ্ছে আমাদের একটা বোনের পিরিয়ড সাইকেল। অর্থাৎ মনে করেন যে সাধারণত এই উম, মনে করেন যে এই যে 1 তারিখ থেকে 3 তারিখ পর্যন্ত এই সময়টাতে ব্লিডিং হইলো, অর্থাৎ এই সময়টাতে পিরিয়ড হইলো, এই সময়টাতে, যে সময়টাতে রক্তপাত হয়, ব্লিডিং হয়, এই সময়টাতে ইন্টারকোর্স হারাম। আচ্ছা, তো এই যে 1 থেকে 3 দিন এটা ভ্যারি করে, কারো 5 দিন হয়, কারো 7 দিন হয়, কারো 8 দিন হয়, কিন্তু ব্যক্তি হিসাবে ফিক্স থাকে যে কারো যদি 5 দিন হয় প্রত্যেক মাসে এরকম 5 দিন হয়, কারো 6 দিন হলে প্রত্যেক মাসে 6 দিন হয়। সাধারণত যদি হরমোনাল ইমব্যালেন্স না হয় তাহলে এটা ঠিক থাকে। আচ্ছা, তো এই পিরিয়ড শেষ হওয়ার পরে, অর্থাৎ ব্লিডিং শেষ হওয়ার পরে এরপরে যে 7 দিন, তো এই 7 দিনে সাইন্টিফিক্যালি ইন্টারকোর্সের দ্বারা কোনো বাচ্চা হবে না। কেননা এই যে মানে বাচ্চা হওয়ার জন্য ওভাম যেটা, অর্থাৎ যেটা ডিম্বাণু, ডিম্বাণুটা পরিপক্ক হইতে হবে, ফার্টাইল হইতে হবে। তো একজন বনের ডিম্বাণু তৈরি হওয়া শুরু হয় মোটামুটি 7 বা 8ম দিনে। তো এখান থেকে তৈরি হইতে 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 এই 14তম দিন, অর্থাৎ মাঝখানের যে দিনটা, এই দিনটাতে সবচেয়ে বেশি উর্বর থাকে। তো বৈজ্ঞানিক মতে এই সময়টা যদি স্পার্ম আসে তাহলে বাচ্চা হবে। তো এর আগে পরে হইলে বাচ্চা হবে না, যেহেতু ওভামটা রেডি না। একজন পুরুষের স্পার্ম যেমন সবসময় রেডি, কিন্তু একজন মেয়ের, তো একজন বোনের ওভাম সবসময় রেডি থাকে না, এটা রেডি হয় হচ্ছে প্রত্যেক মাসে কয়েকদিনের জন্য। আচ্ছা, তাহলে এই যে 7 দিন, এই 7 দিনে ইন্টারকোর্সের দ্বারা কোনো বাচ্চা হবে না। এরপরে আবার ধরেন এই যে 21তম দিন, বা আছে 21তম দিন না, মূলত যেই দিন এই ব্লিডিং শুরু হওয়ার কথা, ওই দিন থেকে পিছনে 7 দিন, এই 7 দিনেও সায়েন্টিফিক মতে বাচ্চা হবে না। অর্থাৎ এখানে ধরেন 7 দিন বা 8 দিন, এখানেও আর 7 দিন বা 8 দিন। অর্থাৎ এক কথা সহজ ভাষায়, পিরিয়ডের আগে 7 দিন, পরে 7 দিন, এই 7 দিন ইন্টারকোর্সের জন্য আসলে কোনো ব্যারিয়ার বা কোনো কিছু দরকার হয় না। মূলত ব্যারিয়ার বা অন্যান্য যে পদ্ধতি, এইটার প্রয়োজন হবে
এই দিনগুলোর জন্য, এই 10-12 দিনের জন্য, কারণ এই সময়টাই হচ্ছে যে যে ওভাম থাকে বা ডিম বানানো থাকে, এটা পরিপক্ক থাকে। আচ্ছা, তো অনেক সময় এটা হিসাব করা একটু কঠিন হয়। কঠিন হলে আপনারা প্লে স্টোরে একটা অ্যাপস আছে, পিরিয়ড ট্র্যাকার, এটা একটা অ্যাপস আছে, প্রচুর ডাউনলোড হয়েছে, লাখ লাখ ডাউনলোড হয়েছে। তো এই পিরিয়ড ট্র্যাকার অ্যাপসে কয়েক মাসের যদি আপনি পিরিয়ড এন্ট্রি দেন, কবে শুরু হলো কবে শেষ হলো, তাহলে ওই পিরিয়ড ট্র্যাকার অ্যাপস অটোমেটিকই বলতে থাকবে কোন সময় আসলে ডেঞ্জার পিরিয়ড বা কোন সময় আসলে ফার্টাইল পিরিয়ড। তো তখন আসলে ক্যালকুলেশন করাটা ইজি হয়। আচ্ছা, তাহলে আমি চ্যাটিংটা একটু অন করে দিচ্ছি, কিন্তু এটা হোস্ট হোস্ট করে দিচ্ছি, যেহেতু এটা আলাদা আলাদা প্রশ্ন হবে। আপনারা এই বিষয়ের উপরে 5 মিনিট প্রশ্ন করতে পারেন, যে ক্যালেন্ডার মেথডটা আপনারা বুঝতে পারছেন কিনা, ক্যালেন্ডার মেথডটা আপনারা বুঝতে পারছেন কিনা, বা এই স্লাইডের উপরে কোনো প্রশ্ন আছে কিনা। আমি আজকে একটু দ্রুত যাচ্ছি, যেহেতু আহ, আমাদের সিলেবাসটাকে শেষ করতে হবে। এই বার্থ কন্ট্রোলের উপরে কারো কোনো প্রশ্ন আছে কিনা? না, পিরিয়ড অনিয়মিত হলে এটা মেনটেন হবে না। পিরিয়ড অনিয়মিত হইলে ক্যালেন্ডার মেথড মেনটেন হবে না। আচ্ছা, আজল হলো ইন্টারকোর্সের শেষ মুহূর্তে যখন স্পার্ম বের হবে, স্পার্মটাকে বাইরে ফেলানো। আচ্ছা, অনেকে ইউট্রাস কেটে ফেলে, এটা যদি কোনো রোগের কারণে হয়, অনেক সময় হয় যে ইউট্রাসে বিভিন্ন ধরনের রোগ হয়, যেটা আসলে ডাক্তাররা বলে যে ওই সময় কেটে না ফেললে আর মানে প্রবলেম হয়, তখন তখন এটা জায়েজ হবে আর কি। এমার্জেন্সি পিল আর নর্মাল পিল দুটো একই। এমার্জেন্সিটা হলো 24 ঘন্টা 48 ঘন্টা পর্যন্ত কাজ করে। তবে এমার্জেন্সি পিল মারাত্মক ক্ষতিকর। অ্যাপসটার নাম হচ্ছে পিরিয়ড ট্র্যাকার। এখানে যে বারকোড স্ক্যান করলেও পাবেন, বা সার্চ দিলেও পাবেন পিরিয়ড ট্র্যাকার। না, রিজিকের ভয়ে, আমি আগেই বলছি, রিজিকের ভয়ে বেবি না নেওয়া এটা জায়েজ নয়। না, আজলের ক্ষেত্রে কোনো শর্ত নাই, আজল বিনা শর্তেই জায়েজ। হ্যাঁ, বয়োজনিত কারণে হইতে পারে, সেক্ষেত্রে যদি ওই যে বললাম দুজন ডাক্তার, দিনদার ডাক্তার যদি আপনাকে সাজেশন দেয়, তাহলে করতে পারবেন, সমস্যা নেই। যাদের বাচ্চা হচ্ছে না তারা তো আসলে দোয়া করতে হবে, আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন আর চিকিৎসা করাবেন। যে কোনো কিছু তো আসলে হাজবেন্ড ওয়াইফ দুজনে মিলেই করতে হবে। আচ্ছা, আমি ক্যালেন্ডারটা একটু বলে দিচ্ছি। আচ্ছা, ইমার্জেন্সি পিল হইলো মানে ইনস্ট্যান্ট যেটা খাওয়া হয়, মনে করেন যে একজন রেগুলার পিল খায় না, কিন্তু সে হঠাৎ করে মানে ইন্টারকোর্স করার পরে ইমার্জেন্সি পিল খাইতে হয়। ইমার্জেন্সি পিলটা সম্ভবত 24 ঘন্টা পর্যন্ত কাজ করে, কিন্তু এটা খুবই ক্ষতিকর। জি, লোকে খারাপ বলে এই ভয়ে বাচ্চা অধিক নেওয়া গোনার কাজ। তো এমার্জেন্সি পিল কখনোই খাওয়া যাবে না, কারণ এটা অনেক ক্ষতিকর আর কি, হরমোনাল মানে হঠাৎ করে খুব ব্যালেন্স করে। এমার্জেন্সি পিল আছে, তারপরে এই আরেকটা আছে, যে ইয়ে না ভুলে গেলাম আর কি, এরকম কয়েকটা আছে যেটা 24 ঘন্টা 48 ঘন্টা পর্যন্ত কাজ করে। পিরিয়ড ট্র্যাকার অ্যাপস হলো ওই যে ক্যালেন্ডার মেথডটা, তো হিসাব রাখা একটু কঠিন হয়। তো এইটা হিসাব ওরাই করে দেয়, জাস্ট যদি আপনি এন্ট্রি দিবেন যে হ্যাঁ আজকে ব্লিডিং শুরু হলো, আজকে ব্লিডিং বন্ধ হলো, এই কয়েক মাস এন্ট্রি দিলে পরের থেকে অটোমেটিক ও অ্যালার্ট দিতে থাকে। না, যাদের ইরেগুলার পিরিয়ড তাদের এই ক্যালেন্ডার মেথডটা কাজ করবে না। আচ্ছা, ক্যালেন্ডার মেথডটা আমি আগে আগে বলতেছি, এক এক কথায় খুব সহজ। এজন্য হচ্ছে অ্যাবর্শন করা কি যায় প্রথম 40 সপ্তাহের আগে। অ্যাবর্শনের বিষয়টাও সেম, যদি এরকম হয় যে মায়ের মৃত্যুর ঝুঁকি থাকে, তাহলে তখন সবই যায়। আর এমনিতে ইচ্ছা করে তো এটা হবে না। আচ্ছা, এই ক্যালেন্ডার মেথডটা হচ্ছে কি, খুব সহজ ভাবে নেন, জাস্ট পিরিয়ড হওয়ার, পিরিয়ড শেষ হয়ে গেল তারপর থেকে 7 দিন, আর পিরিয়ড অবস্থা তো হারাম,
ইন্টারকোর্স করা, পিরিয়ড শেষ হওয়ার পরে 7 দিন, শুরু হওয়ার আগে 7 দিন, এই যে এই সময়টা যেটা গ্রিন মার্ক করা আছে, এই সময়টা সেফ পিরিয়ড, অর্থাৎ এই সময়টা, এই সময় কোনো মেথড ছাড়াই ইন্টারকোর্সের দ্বারা বাচ্চা হবে না সাইন্টিফিক্যালি আর কি। আল্লাহ তালা চাইলে যে কোনো সময় হতে পারে। ওটাই বললাম যে কারো যদি পিরিয়ড টাইম ঠিক না থাকে তাহলে এটা মিলবে না। না, গোনা হবে না। শেষ হয়ে গেলে আপনি ইন্টারকোর্সের দ্বারা কোনো হবে না। আচ্ছা, 3 থেকে 7 দিন না, মানে যেদিন শেষ হবে, আমি এর একটা উদাহরণ যে সবার তো 3 দিন হয় না। কারো 3 দিন হয়, কারো 5 দিন হয়, যার 5 দিন হবে তার 5 দিনের পরে 7 দিন। জি, ইমার্জেন্সি পিল খুবই ক্ষতিকর। ইমার্জেন্সি পিল খুবই ক্ষতিকর। এমার্জেন্সি পিল সাধারণত প্রবলেম নাও হইতে পারে, বাকি হচ্ছে যে এটার অনেক সাইড ইফেক্ট আছে। একটা আছে একটপিক প্রেগনেন্সি, যারা আপনার ডাক্তারদের সাথে কথা বলেন, এটার একটা বড় কারণ লেগছে ইমার্জেন্সি পিল। একটপিক প্রেগনেন্সি হলো যে কনসিভ করবে, ইউটারাসে না, ইউটারাসের বাইরে কনসিভ করে। অর্থাৎ এই যে যে ডিম্বাণু যে নালীগুলো আছে, এই নালীর ভিতরে কনসিভ করে। তখন দেখা যায় অপারেশন করে ফেলতে হয়, অনেক সময় জরায়ু কেটে ফেলা লাগে আর কি, এরকম হইতে পারে আর কি, এই জন্য। হ্যাঁ, হ্যাঁ, এটা ঠিক আছে যে পিরিয়ড শেষ হওয়ার 7 দিন পর এটা অবশ্যই কাজ করবে, হ্যাঁ। পরেরটা কাজ করবে না। যে এই বিষয়গুলো ইনশাল্লাহ আপনারা শিখবেন, অন্যদের কাছে পৌঁছে দেবেন। আচ্ছা, ঠিক আছে, আমি আমার নেক্সট ক্লাস যাই, হ্যাঁ। ক্যারিয়ারের জন্য, জীবনযাপন সিম্পল করার জন্য 2জন বাচ্চা নেওয়ার পর জন্ম নিয়ন্ত্রণ জায়েজ হবে না, এটা জায়েজ হবে না। এটা আপনি কোন একটা কারণ, সাধারণত দেখা যায় কি আমাদের দেশে তো যে সাধারণত সিজারিয়ান ডেলিভারি, অথবা আমাদের দেশের প্রেক্ষাপটে আসলে এখনকার সময় ওই 10-12 জন বাচ্চা আসলে নেওয়ার সম্ভাবনা আর কি। কারণ এখনকার ঢাকা শহরের বা যে কোনো শহরের মায়েদের আসলে ওই পরিমাণে স্ট্রেংথ নাই। কারণ হচ্ছে যে দেখা যায় যে ওভার হয়, ফ্যাট হয়ে যায়, বা উইকনেস, এই সমস্ত কারণে দেখা যায় বাচ্চা 2-3টা হওয়ার পরেই। কারণ ঢাকা শহরে তো বা শহরগুলোতে একটা দুটো বাচ্চা এই টেক কেয়ার করে তো আসলে অনেক কঠিন। মানে গ্রামে যেটা হয়তো যে খোলামেলা জায়গা ছিল, বাচ্চারা গ্রো আপ হইতো, মায়েরা ওই পরিমাণ সুস্থ থাকতো, ভালো জিনিস খাইতো, কিন্তু এখন আসলে কঠিন। ইচ্ছা করে বাচ্চা নষ্ট করলে কি মানব হত্যার গুনাহ হবে? জি, আমি এটা এটা আসলে অনেকগুলো মাসালা আছে, আপনার একটু মাসালাগুলো ওস্তাদের এই আমাদের আই ফতোয়াতে জিজ্ঞেস করে নিন। এখানে একটা লিমিট আছে যে ইমার্জেন্সি পিল খেলে আসলে গুনার বিষয়টা না, গুনার বিষয়টা তো ভিন্ন। বাকি হচ্ছে যে এটা খাইলে আসলে গুনাহ হবে বিষয়টা এরকম না। যদি কোনো থাকে যে না, কিছুদিন পরে বাচ্চা নিতে যাচ্ছেন, কোনো একটা কারণ আছে, তাহলে খাওয়া যেতে পারে। বাকি হচ্ছে ইমার্জেন্সি পিল না খেয়ে রেগুলার খাওয়া ভালো। কারণ রেগুলারটাতে ক্ষতি কম, ইমার্জেন্সি পিলটাতে ক্ষতি বেশি আর কি। মানে হয় কি, রেগুলার যেটা, এটা একটা হরমোনাল একটা ইমব্যালেন্স তৈরি করে, কিন্তু এটা রেগুলার। কিন্তু এই ইমার্জেন্সি পিলটা তো হঠাৎ করে মনে করেন যে হরমোনের ভিতরে একটা ইমব্যালেন্স তৈরি করে আর কি। আচ্ছা, ঠিক আছে, ইনশাল্লাহ সমস্যা নেই। আশা করি আপনারা বুঝতে পারছেন, নাহলে আপনারা তো গ্রুপ টুপে আছেন নিজেরাও, ইনশাল্লাহ যারা যারা বুঝছেন তারা অন্যদেরকে বুঝাই দেবেন ইনশাআল্লাহ। আচ্ছা, এবার আমরা বিয়ের সাথে সাথে বাচ্চা না নিলেও কি গুণ? আচ্ছা, এটা হচ্ছে কি, এটা আপনি কোন একটা ফর্মুলায় ফালাই দিবেন। আমি যে শর্তগুলো দেখলাম না, কোন একটা শর্ত আপনাকে ওখান থেকে ম্যাচ করাইতে হবে আর কি। হ্যাঁ, তো গোনা হবে না, বিয়ের সাথে সাথে বাচ্চা নিলেও গোনা হবে না। বাকি হচ্ছে যে এটা কোন একটা শর্ত মনে মনে রাখবেন যে এই কারণে, ওখানে যে কারণগুলো দেওয়া আছে এই কারণগুলো কোন একটা শর্তকে আপনি মেনটেন করতে হবে। গোনা হবে না, বাকি হচ্ছে যে যত দ্রুত সম্ভব বাচ্চা নিয়ে নেয় উত্তম আর কি। গোনা হবে না।
কারণ যেই কন্ডিশনগুলো আমি বললাম এগুলো তো আসলে কোনোটাই গোনা হচ্ছে না। কারণ আপনার ওখানে ব্যারিয়ার মেথডটা তো জায়েজ, আজল আজল পদ্ধতিতে ক্যালেন্ডার মেথডটা জায়েজ, কোনো সমস্যা নেই জায়েজ বলছে শর্ত সাপেক্ষে, তো এই জন্য প্রবলেম হবে না আর কি। কোনো একটা না, ধরেন ওই তিনটা শর্ত মেনটেন করতে হবে। তিনটা ম্যান্ডেটরি শর্ত থাকে, হাজবেন্ড ওয়াইফ দুজনে মনে থাকতে হবে, আর রিজিকের ভয় করা যাবে না। হাজবেন্ড ওয়াইফ দুজনের বয়স কম হলে, আসলে বয়স কম হওয়াটা আসলে বিষয় না। এটা আসলে আমাদের সমাজের একটা সোশ্যাল একটা মানে আম, ইয়ের কারণে আসলে বয়স কমটাকে ধরা হয়। কারণ হচ্ছে যে একটা একজন বোনের যখন পিরিয়ড শুরু হয় তার মানে আল্লাহ তালা তাকে প্রস্তুত করেই দিচ্ছেন। হ্যাঁ, আবার একজন পুরুষ যখন অ্যাডাল্ট হয় তার মানে সেও, তাকেও আল্লাহ তালা প্রস্তুত করে দিচ্ছেন। অর্থাৎ একজন বোন অ্যাডাল্ট না হইলে, প্রস্তুত না হইলে তার পিরিয়ড শুরু হয় না। তারপরে বিষয় হলো ডাক্তারের সাথে কথা বলতে পারেন ইনশাআল্লাহ। ডাক্তারের সাথে কথা বলে দিনদার কারোর সাথে পরামর্শ করে নিতে পারেন ইনশাআল্লাহ। এই জন্য আমাদের ওই যে আই ক্লিনিক আছে একটা, অনলাইনেও আমাদের আই ক্লিনিকে আমাদের ডাক্তাররা আছে, দিনদার ডাক্তার আলহামদুলিল্লাহ, আমাদের আইএমএর ওনারা ডাক্তার, ওনাদের সাথেও ইনশাআল্লাহ আপনার পরামর্শ করে নিতে পারেন আর কি। আচ্ছা, আমরা এখন এই এখন যেটা আলোচনা করবো এটা হচ্ছে ইন্টার কোর্স। এইটা আরেকটু সেন্সিটিভ বিষয়। তো কারো যদি মনে হয় যে আমার এই ক্লাসটা করার এতটা বেশি প্রয়োজন হয়, উনি লিভ নিলেও ইনশাল্লাহ অ্যাটেন্ডেন্স কাউন্ট হয়ে যাবে। আবার কেউ যদি বেশি বয়স কম হয়ে থাকেন উনিও লিভ নিলেও অ্যাটেন্ডেন্স কাউন্ট হয়ে যাবে। বাকি হচ্ছে যে আমি মনে করি যে এটা আসলে অনেক গুরুত্বপূর্ণ একটা ক্লাস, এবং প্রত্যেক বছরই এই ক্লাসগুলো নেওয়ার পরে অনেকেই বলে যে আসলে এই বিষয়গুলো, কারণ এটা লাইফেরই অংশ। এবং এই বিষয়গুলো বুঝতে না পারাও একটা বড় কারণ সেপারেশনের। শত শত ফ্যামিলি সেপারেশন হয়ে যাচ্ছে এই বিষয়গুলো না বোঝার কারণে আর কি। তো এই জন্য আপনারা, আমি চাই আপনারা করেন। বাকি হচ্ছে কেউ যদি মনে হয় যে আসলে আমার না করলেও চলবে, উনি লিভ নিলেও ইনশাআল্লাহ অ্যাটেন্ডেন্স পেয়ে যাবেন। আচ্ছা, তো আমাদের এই সেশনটা হচ্ছে ইন্টারকোর্স। ইন্টারকোর্স সম্পর্কে আমরা আগেই বলছি যে হাজবেন্ড ওয়াইফের বৈধ শারীরিক সম্পর্কের নাম হচ্ছে ইন্টারকোর্স। তো আমাদের এখানে আমরা কিছু জিনিস একটু খোলামেলা আলোচনা করবো, যেহেতু এটার কারণেও আসলে আমাদের প্রচুর পরিমাণে সেপারেশন, প্রচুর পরিমাণে সমস্যা আমাদের সমাজে হচ্ছে। অনেক ঘটনা আমাদের সামনে আসে যে শুধু এই প্রবলেমের কারণে সেপারেশন হয়ে গেছে। তো এই জন্য এটা লাইফের একটা পার্ট, এবং এটা কোনো এরকম কোনো বিষয় না যেটা লজ্জার কোনো বিষয় বা এটা কোনো, কারণ হচ্ছে যে আমরা তো পৃথিবীতে একেবারে মানে যত শত শত কোটি মানুষ পৃথিবীতে আসছে, সবাই একই পদ্ধতিতেই আল্লাহ তালা পৃথিবীতে নিয়ে আসছেন। শুধু মানুষ না, যে বনের বাঘ একবারে বাঘ সিংহ যারাই পৃথিবীতে আসতেছে আল্লাহ তালা, তো সবাই এই পদ্ধতির মাধ্যমেই পৃথিবীতে আসছে। তো এই জন্য এটা একটা নতুন কোনো জিনিস না। বাকি হচ্ছে আমাদেরকে বিষয়গুলো জানা দরকার, জানলে আমাদের জন্য সুবিধা হবে। আচ্ছা, প্রথম কাজ হচ্ছে আমাদের বৈশিষ্ট্যগত বিষয়। যে একটা হচ্ছে যে হাজবেন্ড বৈশিষ্ট্য দিক থেকে কেমন, ওয়াইফ বৈশিষ্ট্য দিক থেকে কেমন, এটা আমাদেরকে আসলে বুঝতে হবে। যে বিয়ের পর পরই বা বিয়ের পরেই দেখা যায় আমাদের অনেকের ভিতরে কিছু ঝামেলা তৈরি হয় দুইজন দুইজনকে না বোঝার কারণে। তো তো বিষয়টা কেমন, যে মানে একজন একজনকে বুঝতে না পারা। যে একজন হাজবেন্ড হাজবেন্ডের ক্ষেত্রে ইন্টারকোর্সের বিষয়টা হচ্ছে খুব ফাস্ট। অর্থাৎ একজন হাজবেন্ড সে খুব দ্রুত এক্সাইটেড হয়ে যায়, মানে কয়েক সেকেন্ডের ভিতরে সে এক্সাইটেড হয়ে যায়। কিন্তু একজন ওয়াইফের বিষয়টা এরকম না। ওয়াইফের বিষয়টা হচ্ছে অনেক স্লো, যে তার এক্সাইটেড হইতে সময় লাগে। বা দেখা যায় যে একজন হাজবেন্ডের অনেক সময় একজন ওয়াইফকে ছাড়া লম্বা সময় থাকাটা কঠিন। যে 1 মাস 1.5 মাস বা লম্বা সময় বা 2 সপ্তাহ 3 সপ্তাহ থাকা অনেক সময় কঠিন হয়। কিন্তু একজন ওয়াইফ কিন্তু একজন হাজবেন্ড ছাড়া একটু লম্বা সময় থাকতে পারে। এটা দুজনের আসলে বৈশিষ্ট্যগত বিষয়। এটা আসলে মানে এটা কারণে দেখা যায় অনেকে, আমরা অনেকে দোষারোপ করি, কিন্তু এটা জন্মগত ভাবে কিছু বৈশিষ্ট্য দুইজনের আলাদা আলাদা আর কি। আচ্ছা, তো অনেক সময় দেখা যায় যে ফ্যামিলিতে এই ইন্টারকোর্সের বিষয়গুলো গুরুত্ব না দেওয়ার কারণে সেপারেশন হয়ে যায় বা অনেক ধরনের সমস্যা তৈরি হয়। তো এই জন্য এইটা কোনো ছোট কোনো বিষয় না। এই
আল্লাহ তাআলা এই কয়েকটা বৈশিষ্ট্যের কারণে, ইন্টারকোর্স, তারপরে বাচ্চা কাচ্চা, এদের কারণেই কিন্তু আমাদের এই জেনারেশনটা টিকে আছে বা পৃথিবীটা টিকে আছে। যদি মানুষের এই চাহিদা না থাকতো, ইন্টারকোর্সের চাহিদা না থাকতো, তাহলে কেউ বিয়ে শাদী করতো না। তো তখন আসলে এই যে জেনারেশন টু জেনারেশন যে সৃষ্টি হয়, এটাও হইতো না। তো এই জন্য এইটা ন্যাচারাল। তো এই ন্যাচারাল জিনিসটাকে ন্যাচারাল ভাবে ভাবতে হবে। তো ইন্টারকোর্সের বিষয় হলো, গুরুত্বের বিষয়টা কি, যে আমরা হাজব্যান্ড ওয়াইফের জন্য আল্লাহ তাআলা এই জিনিসগুলোকে হালাল করছেন। তো এই জায়গাতে লজ্জার কোনো বিষয় নাই। অনেকে এই জায়গাতে বুজুর্গি দেখায়, এখানে বুজুর্গি কোনো বিষয় নাই। আমি তো বলি যে আপনার যত পশুত্ব আছে সব এইখানে, এই জায়গাতেই আপনাকে এটা দূর করতে হবে। কারণ যদি আপনার হাজব্যান্ড ওয়াইফের রিলেশনের ভিতরে যদি এটা সব ক্লিয়ার হয়ে যায়, তাহলে আপনার নজর হেফাজত করা আপনার জন্য সহজ হবে। এইখানে এই হাজব্যান্ড ওয়াইফের ইন্টারকোর্সের জায়গায় কখনো লজ্জা বুজুর্গি এখানে নিয়ে আসা যাবে না। এটা যে যেভাবে ভালো লাগে, যেভাবে ইয়ে লাগে, এটাকে গুরুত্ব দিতে হবে। 3 নম্বর একটা প্রবলেম হয়, একটা দুটো বাচ্চা হওয়ার পরে বাচ্চাকে ম্যানেজ করে সময় দেওয়াটা অনেক সময় একটা মায়ের জন্য কঠিন হয়। কিন্তু তারপরেও সময়টাকে বের করতে হবে, কারণ যদি বারবার এই বিষয়টা ইগনোর হতে থাকে, যদি বারবার কারণ একটা যদি বাচ্চা হয়ে যাওয়ার পরে অনেক সময় দেখা যায় যে মায়ের এই চাহিদাগুলো অনেকটা কমে যায় আর কি। কিন্তু একজন পুরুষের তো আর চাহিদা কমতেছে না, কিন্তু তার তো আর বাচ্চা তো আর সে মানে পেটে ক্যারি করে নেই। তো যার কারণে হয় যে এদিকে তো আসলে হাজবেন্ডের চাহিদা থেকেই যায়, কিন্তু মায়ের চাহিদার পরিমাণ নাই, যার কারণে দেখা যায় অনেক সময় বারবার এরকম ইগনোর হতে থাকে। ইগনোর হতে থাকলে দেখা যায় হাজবেন্ডেরও গুনাহ হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। তো এই জন্য বাচ্চা যে কটাই থাকুক, বাচ্চাকে ম্যানেজ করে হইলেও বাচ্চাকে ম্যানেজ করে হলেও এই বিষয়টাকে গুরুত্ব দিতে হবে। এটা হচ্ছে আমাদের চিটাগাং আমাদের একটা গেট টুগেদার হয়েছিল এই আমাদের কত 2-3 বছর আগে, যেখানে আমাদের ওই যে প্রধান মেহমান ছিল হচ্ছে আমাদের আফম খালিদ সাহেব, যিনি এখন ওই যে ধর্মীয় উপদেষ্টা যিনি আর কি, উনি আমাদের প্রধান মেহমান ছিলেন আর কি। তো উনি উনি না ওই ওই মাদ্রাসার, ওটা মহিলা মাদ্রাসা আমাদের প্রোগ্রামটা হয়েছিল চিটাগাং। তো ওই মহিলা মাদ্রাসার যিনি প্রিন্সিপাল ইদ্রিস সাহেব আর কি, উনি খুব বুদ্ধিমান বুজুর্গ লোক। তো উনি এই আমাদের এই মহিলাদের ওখানে বয়ান করার সময় কথাটা বলছিল যে হাজবেন্ড ওয়াইফ বাইরে যাওয়ার সময় তো অবশ্যই তাদের চাহিদা পূর্ণ হয়ে বাইরে যায়। যদি বাইরে চাহিদা পূর্ণ না হয়ে বাইরে বাইরে যায়, তবে নজরে হেফাজত করা অনেক কঠিন হয়ে যাবে। যদি হাজবেন্ডের প্রতিদিন প্রয়োজন হয়, তবে প্রতিদিনই ব্যবস্থা করা। তো এক্ষেত্রে বোনদের একটা বড় সমস্যা থাকে যে পুরুষের তো আসলে চুল ছোট ছোট, গোসল করলে দ্রুত চুল শুকায় যায়, কিন্তু বোনদের জন্য আসলে চুল শুকানো একটু কঠিন। তো এই জন্য চুল শুকানোকে টপিক্স না বানানো, এটা যদি প্রয়োজন হয় হেয়ার ড্রায়ার রাখা যাবে। একটা হেয়ার ড্রায়ার বেশি দামও না, 700-800 টাকা বা 1000 টাকা হেয়ার ড্রায়ার পাওয়া যায়। যদি হেয়ার ড্রায়ার দিয়ে চুল শুকাইতে হয় তাহলে এটাও ইউজ করা যেতে পারে। অর্থাৎ মানে কোনো ইস্যুকে ইস্যু না বানানো, যে হাজবেন্ডের প্রতিদিন প্রয়োজনে প্রতিদিন ব্যবস্থা করা। হ্যাঁ। তো অর্থাৎ যেহেতু দুজনের চাহিদা আছে, দুজনের চাহিদাকে দুজনে এটাকে মেনটেন করার চেষ্টা করা, এরকম না হয় যে বারবার আমি একজনকে ইগনোর করতেছি। তো কি হবে, এটার দ্বারা আস্তে 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 দূরত্বটা বাড়তে থাকে। আচ্ছা, বিয়ের শুরুতে ইন্টারকোর্স বিষয়ে কিছু ভুল ধারণা আমাদের ভিতরে থাকে, এই ধারণাগুলো আমাদেরকে দূর করতে হবে। একটা হচ্ছে কমন প্রবলেম, 1 নম্বর হচ্ছে যে বুঝার ভুল। আমাদের সাধারণত এই ইয়াং জেনারেশন এই নলেজ গুলা নেয় হচ্ছে এই পর্ন মিডিয়া থেকে। অর্থাৎ যেখানে হচ্ছে যে একজন ব্যক্তি অভিনয়ের জগৎ থেকে এই মিডিয়া বা অভিনয় থেকে জ্ঞান নিয়ে তার ভিতরে কিছু ভুল কনসেপ্ট তৈরি হয়। যে অনেকে চিন্তা করে যে হয়তোবা এই ইন্টারকোর্সের টাইমিংটা মনে হইতে হবে 1 ঘন্টা বা আধা ঘন্টা, এরকম কিছু বিষয় চিন্তা করে। কিন্তু এই বিষয়গুলো রং কনসেপ্ট। ইন্টারকোর্সের মেইনলি 2টা পার্ট, একটা হলো যে ওয়াইফের অর্গাজম। অর্গাজম বিষয়টা হচ্ছে এরকম যে এই মানে অবস্থায় যাওয়ার পরে এরপরে ওয়াইফের জন্য বিষয়টা ভালো লাগবে না, এটা হচ্ছে তার অর্গাজম। আর পুরুষের স্পাম বের হয়ে যাওয়া, এই দুটো হয়ে যাওয়া মানে এই ইন্টারকোর্স শেষ। তো এই ক্ষেত্রে 5 মিনিট লাগতে পারে, 10 মিনিট লাগতে পারে, 15 মিনিট লাগতে পারে, এটার সাথে টাইমিং এর কোনো রিলেশন নেই। 2 নম্বর হচ্ছে যে অনেক সময় দেখা যায় বিয়ের পরে বিষয়টা নিয়ে বেশি সিরিয়াস থাকে। তো বেশি সিরিয়াস থাকার কারণে দেখা যায় অনেক সময় এগুলো প্রবলেম তৈরি হয়। বিষয়টা নিয়ে ওভার সিরিয়াস হওয়া যাবে না, বিষয়টাকে ন্যাচারাল ভাবতে হবে। এবং আহ, মানে অনেকে থেকে কনফিডেন্সের অভাব থাকে আর কি, যে এটা নিয়ে আমি কি হবে কিনা, পারবো কিনা, এই সেই। তো এই যে এই বেশি সিরিয়াস কনফিডেন্সের কারণে হয় কি, শুরুতেই বিভিন্ন অপ্রয়োজনীয় ওষুধ খাওয়া শুরু করে। তো এই অপ্রয়োজনীয় ওষুধগুলো আসলে বেশি ক্ষতিকর। রাস্তাতে দেখবেন অনেক ওষুধ পাওয়া যায়, এই যে রাস্তার উপরে বিক্রি করে এগুলা। তো
এইটা আল্লাহ প্রদত্ত কোনো জিনিসকেই এই জিনিসগুলো চেঞ্জ করতে পারে না। এগুলো অনেকটা যে ওষুধগুলো পাওয়া যায়, এই ওষুধগুলো অনেকটা এই ভায়াগ্রা টাইপের ওষুধ বা অনেকটা ওই ইয়াবা টাইপের আর কি, যেগুলো করে কি হঠাৎ করে খুব দ্রুত রক্তের ফ্লো বাড়ায় দেয়, এক্সাইটেশন বাড়ায় দেয়। তো এইগুলোতে যে কেউ যদি একবার অভ্যাস হয়ে যায়, তো যেটা হয় যে সে খুব দ্রুত এক্সাইটেশন হয়ে একটু ইয়ে পায়, কিন্তু পরবর্তীতে একটা পর্যায়ে তার নিজস্ব যে বিষয়টা এটা থাকে না, সে টোটালি এই মেডিসিন ডিপেন্ডেন্ট হয়ে যায়। তো এই জন্য বিয়ের পরেই আমরা এই বিষয়গুলো নিয়ে বেশি সিরিয়াস হবো না। কারণ যে কোনো জিনিস, একটা সাঁতার শিখতে যেমন মানুষের একটু সময় লাগে, তো এই বিষয়গুলো তো অভ্যস্ত হইতেও একটু সময় লাগবে আর কি। তো এটা আস্তে 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 অটোমেটিক ঠিক হয়ে যাবে। কিন্তু এটা নিয়ে কিছু একটা হইলেই দ্রুত ডাক্তারের কাছে যাওয়া, হতাশ হওয়া, এগুলো করা যাবে না। এগুলো করলে আরো বেশি সমস্যা তৈরি হবে। আচ্ছা, কারো যদি মনে হয় যে আসলে এই মানে ইন্টারকোর্সে, আচ্ছা ইন্টারকোর্সের প্রথম কথাই আমি বলছি যে সময় নিয়ে যে কনসেপ্টটা, এটা আসলে রং কনসেপ্ট। সময় কারো ফিক্স না। মিডিয়া দেখে সময়কে মিলানো যাবে না। দেখবেন যে রাস্তায় যারা ওষুধ বিক্রি করে তাদের একটা থাকে যে এটা সময় বাড়াবে, 1 ঘন্টা 2 ঘন্টা এরকম করবে, কিন্তু এটা রং কনসেপ্ট। সময়টা তো আসলে ইম্পর্টেন্টই না। আপনার জন্য যতক্ষণ প্রয়োজন, অর্থাৎ ওয়াইফের অর্গাজম আর হাজবেন্ডের স্পাম বের হয়, এই দুটার জন্য যতক্ষণ প্রয়োজন ততক্ষণ হইলেই হবে। আচ্ছা, এরপরে যদি মনে হয় যে না আসলে সময় কম পাচ্ছি বা এরকম কোনো বিষয় হয়, সেক্ষেত্রে কিগল এক্সারসাইজ করা যেতে পারে। এটা একটা ইন্টারন্যাশনাল এক্সারসাইজ। এটা দুজনই করতে পারে, হাজব্যান্ড আর দুজনই করতে পারে। এটা শুধু এই কারণে না, এটা অনেক ক্ষেত্রেই এই এক্সারসাইজটা অনেক বেশি উপকারী। এটা যে নর্মাল ডেলিভারির ক্ষেত্রেও এই কিগল এক্সারসাইজটা অনেক কাজ করে। তো কিগল এক্সারসাইজটা কিভাবে করবো আমি একটু বলে দিচ্ছি। এটা হলো, আমাদের একটা পেলভিক ফ্লোর মাসল থাকে। যেই মাসলটা মূলত কাজ করে, আমরা সাধারণত পেশাব করার সময় যদি থামায় দিতে চাই, তো ভিতর থেকে যেখানে চাপ দেই, এই যে চাপটা পড়ে মূলত এই পেলভিক ফ্লোর মাসলে। তো এই যে ভিতর থেকে যে একটা চাপ, মানে এটা হাত দিয়ে না, ভিতর থেকে, মনে করেন আমি হঠাৎ করে পেশাব করতে, হঠাৎ করে আমি যাচ্ছি থামাই দিতে, তখন ভিতর থেকে একটা চাপ দিতে, এটা অনেক সময় বাংলা ভাষায় মানে আহ, কোদ দেওয়া বা এরকম একটা কথা বলে। তো এই যে ভিতর থেকে যে চাপ দিলে যে আমার মল ত্যাগ করা বা পেশাব করা বন্ধ হয়ে যায়, এইটাকে বলা হচ্ছে পেলভিক ফ্লোর মাসল। তো এই নর্মাল অবস্থায়, টয়লেটে গিয়ে না, নর্মাল অবস্থায় এই পেলভিক ফ্লোর মাসলকে আমরা 5 সেকেন্ডের জন্য চাপ দিয়ে ধরে রাখতে হবে ভিতর থেকে। এরপরে আবার 5 সেকেন্ডের জন্য ছেড়ে দিতে হবে। আবার 5 সেকেন্ডের জন্য চেপে ধরলাম, আবার 5 সেকেন্ডের ছেড়ে দিলাম। এইভাবে একবারে 10 থেকে 12 বার করা যেতে পারে। দিনে 3 থেকে 4 বার এক্সারসাইজ করা যেতে পারে। এক্সারসাইজটা ইন্টারন্যাশনাল এক্সারসাইজ, এটা খুব ভালো ফলাফল পাওয়া যায়। তো এটা কখন, যদি মনে হচ্ছে যে না বিয়ের পরে 1 সপ্তাহ 2 সপ্তাহ 1 মাস হয়ে গেছে, কিছু সমস্যা হচ্ছে, বা আমি যে পরিমাণ সময় পাচ্ছি এই পরিমাণ সময় ওয়াইফের অর্গাজম হচ্ছে না, তাইলে এই এক্সারসাইজটা করা যেতে পারে। এক্সারসাইজটা অনেক ইমপ্রুভ হয় আর কি। আরো বিস্তারিত জানার জন্য কোনো একজন ডাক্তারের সাথে পরামর্শ করে নেওয়া যেতে পারে আর কি। আচ্ছা, এখন আমরা কিছু মুস্তাহাব আমল সম্পর্কে জানবো। এই ইন্টারকোর্সের সময় উভয়ই আসলে পবিত্র থাকা উচিত। বাকি হচ্ছে যে অজু করা বা পবিত্র না থাকা অবস্থাও ইন্টারকোর্স করলে কোনো প্রবলেম নেই। এখানে দুইটা জিনিস শুধু হারাম, আর ইন্টারকোর্সের আর কোনো জিনিস হারাম নাই। এই দুটো জিনিস হচ্ছে হারাম। পিরিয়ড চলাকালীন অবস্থায় ইন্টারকোর্স করা হারাম, আর হচ্ছে মলদার দিয়ে ইন্টারকোর্স হারাম। এই দুটা বাদ দিয়ে বাকি সবই জায়েজ ইন্টারকোর্সের ব্যাপারে। ইন্টারকোর্সের ব্যাপারে যদি এই দুটো প্রশ্ন আসে, এর বাইরে যত প্রশ্ন আসবে সব হালাল। আচ্ছা, ইন্টারকোর্সের আগে এই দোয়াটা পড়া মুস্তাহাব। এই দোয়াটা আপনারা মুখস্থ করে নেবেন ইনশাল্লাহ, যাদের বিয়ে শাদী হয়েছে। আর যাদের এখনো বিয়ে শাদী হয় না, তাদের তো আসলে এই মুহূর্তে দরকার নেই, বাকি দেওয়াটা মুখস্থ করে রাখতে পারেন ইনশাল্লাহ। 5 নম্বর হচ্ছে, ইন্টারকোর্সের সময় হাজব্যান্ড ওয়াইফ যে কোনো পছন্দনীয় পজিশন গ্রহণ করতে পারেন, এটা তাদের জন্য হালাল, কোনো সমস্যা নেই। সম্পূর্ণ ড্রেস ছাড়াও ইন্টারকোর্স করা যায়, কোনো সমস্যা নেই। তবে দেহকে ঢেকে রাখা মুস্তাহাব, উপর থেকে একটা চাদর টাদর দিয়ে দেওয়া বা একটা কাঁথা টাথা দিয়ে দেওয়া, এটা মুস্তাহাব। আচ্ছা, আমি কিছু জিনিস পড়তেছি না, আপনারা একটু পড়ে নেন, তাহলে মনে হয় ভালো হবে আর কি। ইন্টারকোর্সের সময় কেবলামুখী হয়ে না আসা মুস্তাহাব। আর ওয়াইফের অর্গাজম না হওয়া পর্যন্ত শেষ না করা, এটা মুস্তাহাব। ইন্টারকোর্সের পরে গোসল করা মুস্তাহাব, যদি সম্ভব না হয় অজু করে ঘুমানো। তবে কিছু না করে ঘুমাইলেও সমস্যা হবে না। তবে নামাজের আগে অবশ্যই গোসল করে নিতে হবে। কারণ ইন্টারকোর্সের দ্বারা গোসল ফরজ হয়ে যায়, তখন অজু করলে নামাজ হবে না। প্রথমবারের পরে দ্বিতীয়বার ইন্টারকোর্স করতে ইচ্ছা করলে ধুয়ে নেওয়া, অজু করা মুস্তাহাব, না করলেও সমস্যা নেই।
আচ্ছা, তো এখন আমরা নতুন আচ্ছা, আমরা যারা নতুন বিবাহ হয়েছে বা নতুন বিবাহ করতে যাচ্ছেন এদের জন্য আমরা কিছু ভুল সংশোধন করবো ইনশাল্লাহ আমরা এই সেকশনে। ইন্টারকোর্সের পূর্বে লুব্রিকেশন বা পিচ্ছিল পদার্থ এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। ইন্টারকোর্সের পূর্বে একটা শর্ত হলো এক্সাইটেশনের মাধ্যমে ওয়াইফের ইয়ে থেকে একটা পিচ্ছিল বা তরল পদার্থ বের হবে, এটা ন্যাচারাল। আর এটা মূলত ইন্টারকোর্সের জন্য সহায়ক হিসেবে কাজ করে। তো বিয়ের পর পর এই লুব্রিকেশন পর্যাপ্ত নাও হতে পারে, তো এই জন্য এটা নিয়ে হতাশার কোনো কারণ নেই। ধীরে ধীরে সময়ের সাথে সাথে এটা ঠিক হয়ে যাবে। তবে এই লুব্রিকেশন বা পিচ্ছিল পদার্থ যেটা বের হয় ওয়াইফের কাছ থেকে, এটা যতদিন পর্যন্ত বের না হবে ততদিন পর্যন্ত ওয়াইফ এর অর্গাজম হবে না বা সে এটাকে এনজয় করতে পারবে না। তো এই সময়টার জন্য, যে সময়টাই এই লুব্রিকেশনটা বের না হচ্ছে, এই সময়টার জন্য কৃত্রিম লুব্রিকেশন হিসাবে এই কেওয়াই জেল পাওয়া যায়। এটা কেওয়াই জেল ইউজ করা যেতে পারে, বা অনেক সময় তেল ব্যবহার করা যেতে পারে, বা অনেক সময় থুতু ব্যবহার করা যেতে পারে। এই জিনিসগুলো এগুলো সবগুলোই সাইন্টিফিক্যালি ব্যবহার করা যায়, কোনো সমস্যা নেই। অর্থাৎ শুকনো জায়গায় তো আসলে ইন্টারকোর্সের দ্বারা তো ক্ষত সৃষ্টি হতে পারে আর কি। এই জন্য যদি ন্যাচারালি না বেরোয় এটাকে আর্টিফিশিয়াল কোনো একটা জিনিস ইউজ করা যেতে পারে আর কি। আচ্ছা, ইন্টারকোর্স উপভোগ নিয়ে কিছু কথা। নতুন বিবাহের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে দেখা যায় প্রথমবার এই ঘটনা ঘটায় ওয়াইফের কিছুটা ক্ষতের মতো সৃষ্টি হতে পারে, কিছুটা ব্যথা হতে পারে, যেটা ঠিক হতে সপ্তাহখানেক লেগে যেতে পারে। তো এই সময়ের জন্য ওয়াইফ ইন্টারকোর্স এনজয় করতে পারবেন না। বিষয়টা খুবই স্বাভাবিক, এটা নিয়ে ডাক্তারের কাছে যাওয়া হতাশ হওয়া একেবারেই অপ্রয়োজনীয়। সময়ের সাথে সাথে এটা ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। আমি এই কথাটা আগেই বলছি, সময় নিয়ে ভুল ধারণা অনেকেরই বিভিন্ন উৎস থেকে ধারণা ভুল ধারণা করেন যে ইন্টারকোর্সের জন্য মিনিমাম আধা ঘন্টা 1 ঘন্টা সময় লাগবে, যেটা না হলে অনেকেই মনে করেন যে ডাক্তারের কাছে যাওয়া উচিত। বিষয়টা একেবারেই ভুল। ইন্টারকোর্সের সময় কোনো বিষয় না। ওয়াইফের অর্গাজম আর হচ্ছে হাজবেন্ডের তৃপ্তি, এটা মেইন। এটা 5 মিনিট লাগতে পারে, 20 মিনিট লাগতে পারে, আধা ঘন্টা লাগতে পারে, এটা নিয়ে কোনো টাইমিং কোনো বাধা বাধা ধরার নিয়ম নেই। আচ্ছা, দ্রুত অর্গাজম হওয়ার টেকনিক, এটা খুব গুরুত্বপূর্ণ। যেটা আমি আগেই বলেছিলাম যে আসলে দুইজন দুই শ্রেণীর, হাজবেন্ড যখন খুব দ্রুত এক্সাইটেড হয়, ওয়াইফের এক্সাইটেড অনেক সময় লাগে। তো এই জন্য দ্রুত অর্গাজম হওয়ার জন্য এই যথাসম্ভব ওয়াইফকে ইন্টারকোর্সের আগেই অনেক বেশি এক্সাইট করা। একেবারে এক্সাইটেশন যখন অনেক বেশি হয়ে যাবে এর পরেই ইন্টারকোর্স শুরু করা। তাইলে অল্প সময়ের মাধ্যমে ওয়াইফকে অর্গাজম হওয়া সম্ভব। আবার অনেকের ভিতরে এরকম একটা ভুল ধারণা থাকে যে ইন্টারকোর্সের সময় ওয়াইফ মনে হয় হাজবেন্ডের উপরে উঠতে পারবেন, এটাও ভুল ধারণা। তো এই জন্য যদি মনে হয় যে ওয়াইফ উপরে উঠলে তার অর্গাজম দ্রুত হচ্ছে, তো সেটাই করা উচিত। অর্থাৎ এখানে পজিশন নিয়ে কোনো মাসলা মাসাল নাই, যেই পজিশন যার ভালো লাগে সেটা কি গ্রহণ করতে পারেন, কোনো সমস্যা নেই। ইন্টারকোর্সের সময় কি অর্গানের দৈর্ঘ্যের উপরে কোনো কিছু নির্ভর করে? না, করে না। এটাও আমাদের একটা ভুল ধারণা, যে অনেকেই দেখবেন রাস্তার উপরে এরকম বিক্রি করে যে এটা দৈর্ঘ্য প্রস্থ চেঞ্জ করে। এই যে ওষুধের বিজ্ঞাপনগুলো, এগুলো 100% ধোঁকাবাজি ব্যবসা। কারণ আল্লাহ প্রদত্ত যে জিনিসের দৈর্ঘ্য প্রস্থ কেউ চেঞ্জ করতে পারে না। বাকি হচ্ছে যে অর্গাজম হওয়ার জন্য যেই বিষয়গুলো, তো এই সবগুলো বিষয়ই হচ্ছে বাইরের সাইডে থাকে। তো এইটার জন্য দৈর্ঘ্য প্রস্থর কোনো বিষয় না। মানে ন্যাচারাল যে জিনিস এটাই এনাফ, এটার জন্য দৈর্ঘ্য প্রস্থ এতটুকু ভালো লাগবে এগুলো কোনো বিষয় না। এটা একটা রং কনসেপ্ট। আচ্ছা, অনেকেই বিয়ের শুরুতে এই বিষয়গুলো নিয়ে চিন্তিত থাকেন। শুরুর দিকে অর্গাজম না হওয়ার কারণে বিভিন্ন ওষুধ খান, এগুলো সম্পূর্ণ ভুল ধারণা। যে কোনো জিনিস অভ্যস্ত একটু সময় লাগে, এই বিষয়গুলো সময় দিলে আস্তে 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 ঠিক হয়ে যাবে। আর অন্যদিকে অর্গাজম হওয়ার জন্য রিল্যাক্স থাকাটা সবচেয়ে জরুরি। কেন অর্গাজম হচ্ছে না, এই টেনশনে থাকলে আরো সমস্যা বাড়বে। তাই টেনশন ফ্রি হয়ে রিল্যাক্স থাকলে আস্তে আস্তে সমস্যাগুলো উপকারী হবে। আর ইন্টারকোর্সের জন্য এনার্জি বৃদ্ধির জন্য কিছু খাবার খাওয়া যেতে পারে, ডিম, দুধ, বাদাম, তরমুজ, রসুন, এগুলো। তো ওষুধের থেকে এই ন্যাচারাল যে ফুড গুলো আছে এগুলো বেশি কাজ করতে পারে। আচ্ছা, এখানে একটা প্রশ্ন আসে যে ইন্টারকোর্সের সময় কি ব্লিডিং হতেই হবে প্রথমবার? এটা অনেকের ভুল ধারণা থাকে। অনেকে মনে করে আসলে ভার্জিনিটি প্রমাণ করার জন্য মনে হয় ব্লিডিং না হলে মনে হয় যে ভার্জিন, এরকম কোনো বিষয় থাকে। এটা সম্পূর্ণ রং কনসেপ্ট।
কারণ হচ্ছে যে এই এই সাধারণত শারীরিক বৃদ্ধির সাথে সাথে অধিকাংশ ক্ষেত্রেই হাইমেন পর্দা, যেটা ছিঁড়ে গিয়ে সাধারণত রক্ত বের হয়, ব্লিডিং হয়, এটা এমনিতেই অপসারিত হয়ে যায়। সাধারণত ব্যায়াম করলে, সাইকেল চালালে বা দেখা যায় দৌড়ঝাঁপ করলে এই হাইমেন পর্দা অটোমেটিক অপসারিত হয়ে যায়। তো এই জন্য শুধুমাত্র যদি কম বয়সী হয়, 12 থেকে 14 বছরের যদি ওয়াইফ হয়, সেক্ষেত্রেই আসলে ব্লিডিং হতে পারে। কিন্তু 18 থেকে 25 এই বয়সগুলোর ক্ষেত্রে আহ, প্রথমবার ব্লিডিং হওয়ার সম্ভাবনা একেবারে নাই বললেই চলে। তো এই জন্য ব্লিডিং হওয়া নিয়ে অনেকে কনফিউশন থাকে যে ব্লিডিং মানেই মনে হয় ভার্জিনিটি প্রুভ হয়, বিষয়টা রং। কারণ আমাদের সাধারণত দেশগুলোতে যেই এজে বিয়ে হয় সেই এজে আসলে ব্লিডিং না হওয়াটাই স্বাভাবিক। ইন্টারকোর্সের পর কি শুধু অজু করে নামাজ পড়া যাবে না? ইন্টারকোর্সের পরে অজু করে নামাজ পড়া যাবে না। ইন্টারকোর্সের দ্বারা গোসল ফরজ হয়। গোসল ফরজ হলে শুধু অজু দ্বারা নামাজ পড়া যাবে না। এখানে একটা মাসালা আছে, নিচের কারণগুলোর দ্বারা এই ইন্টারকোর্সের দ্বারা গোসল ফরজ হয়। একটা হলো স্বপ্নদোষের মাধ্যমে, তারপরে ইন্টারকোর্সে স্পাম না বেরোলেও গোসল ফরজ হয়ে যাবে। তারপর মহিলাদের পিরিয়ড বন্ধ হইলে, নিফাস শেষ হইলে, এই ধরনের ক্ষেত্রে গোসল ফরজ হয়। আচ্ছা, গোসলের ফরজ মূলত তিনটি। একটা হলো গড়গড়ার সহিত কুলি করা, নাকের নরম অংশ পর্যন্ত পানি পৌঁছানো, সমস্ত শরীরে উত্তম রূপ ধৌত করা। ফরজ গোসলে যদি শরীরে কোনো অংশ যদি শুকনা থাকে, তাহলে ফরজ গোসল আদায় হবে না। যেন প্রত্যেকটা অংশে ভালো করে পানি পৌঁছানো, এটা খুব জরুরি। রোজা রাখা অবস্থায় স্বাভাবিকভাবে কুলি করতে হবে, পানি যাতে ভিতরে চলে যায়, এটা সাবধান থাকতে হবে। আচ্ছা, আশা করি বিষয়গুলো ক্লিয়ার হয়েছে। আমি একটু পরে চ্যাট খুলে দেবো, তখন ইনশাল্লাহ আপনার প্রশ্ন করতে পারবেন। 9 নম্বরে একটা প্রশ্ন অনেকেই করে থাকে যে বাচ্চা ছেলে হবে না মেয়ে হবে, এটা কার উপরে নির্ভর করে? মূলত তো আসলে বাচ্চা ছেলে মেয়ে হওয়াটা পুরোটাই আল্লাহর উপর নির্ভরশীল। তবে বিজ্ঞানের সূত্র অনুযায়ী যেই ক্রোমোজোমের উপরে ছেলে মেয়ে হওয়া নির্ভর করে, এটা সম্পূর্ণ হাজবেন্ডের স্পার্মে থাকে, মহিলাদের ওভামে নয়। সেই হিসেবে বাচ্চা ছেলে মেয়ে হওয়া নিয়ে ওয়াইফকে যে দোষারোপ করা হয় আমাদের দেশে, এটা সম্পূর্ণ মিথ্যা এবং নিষিদ্ধ কাজ। এটা বিজ্ঞানসম্মত নয়। এটি হাজবেন্ড থেকে কোনো ক্রোমোজোম বের হয়েছে, মানে এটা আমি ব্যাখ্যাটা, আপনারা যারা সায়েন্সে পড়ছেন তারা জানেন। মূলত হলো একজন পুরুষের শরীরে এই ক্রোমোজোম থাকে হচ্ছে XY, আর মহিলাদের শরীরে ক্রোমোজোম থাকে হচ্ছে XX। তো বৈজ্ঞানিক ব্যাখ্যা অনুযায়ী যদি এই এক্স এক্স এর সাথে মিলিত হয় তখন হয় মেয়ে, আর যদি এই XY এর সাথে মিলিত হয় তাহলে হয়েছে ছেলে। তার মানে সেই হিসাবে যেহেতু একজন মহিলার ক্রোমোজোমে তো ওয়াই নামক কোনো ক্রোমোজোমই নাই, তো সেই হিসাবে সাইন্টিফিক্যালি, বৈজ্ঞানিকভাবে বাচ্চা ছেলে বা মেয়ে হবে এটা ডিপেন্ড করে একজন হাজবেন্ডের উপরে, ওয়াইফের উপর না। বাকি হচ্ছে আসলে কখন কোন ক্রোমোজোম মিলবে, এটা তো আসলে আমাদের মানে আমাদের তো আসলে বোঝা সম্ভব না, এটা আসলে আল্লাহ তাআলার উপরে নির্ভর করে আর কি। বাকি সাইন্টিফিক্যালি হইলেও আসলে আহ, বাচ্চা মেয়ে হয়েছে এটা দোষ দেওয়া উচিত, দোষ তো আসলে দেওয়া উচিত না। বাকি হচ্ছে যে মানে এটা সাইন্টিফিক্যালি বর্তায় একজন হাজবেন্ডের উপরে, কিন্তু যদিও এটা আসলে আমাদের সমাজে ইনডাইরেক্টলি একটা ওয়াইফের উপরে এই ইয়েগুলা চাপায় যে কেন মেয়ে হইলো আর কি। তো এটা তো কোনো দোষের না, মেয়ে হওয়া তো এটা আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তো মানে মানে ফ্যামিলিতে বরকতের একটা কারণ হলো যে বেশি বেশি মেয়ে হওয়া জান্নাতের লক্ষণ। আচ্ছা, আচ্ছা, এবার ইন্টারকোর্স বিষয়ে কিছু প্রশ্ন। তো প্রশ্নগুলো আমি সবগুলো আমি পড়ছি না, আপনারা একটু পড়ে নেবেন। আমি শুধু একটু জাস্ট টাচ দিয়ে যাবো আর কি। আচ্ছা, হাজবেন্ড ওয়াইফ একে অপরের যে ইয়েগুলা কি, এগুলাকে জায়েজ আছে কিনা? তো এটার মাসালা হলো যে সমস্ত ইয়ে দ্বারাই উপভোগ করতে পারবে, কোনো সমস্যা নেই। তো অনেকে এটাকে মাকরু বলছে, বাকি এটা নিয়ে কোনো সমস্যা নেই। অধিকাংশ লোক মানে ওলামা কেরাম বলছে এটা মাকরু, কিছু বলছে, আবার কিছু বলছে এটা কোনো সমস্যা নেই। বাকি হচ্ছে যে স্পাম যাতে মুখে না যায় এইটাকে খেয়াল রাখতে হবে আর কি। অর্থাৎ এইটা স্পাম গিলে ফেলা, এটা মাকরুয়ে তাহরিমি আর কি। বাকি মুখে নেওয়ার ব্যাপারে কেউ মাকরু বলছে, কেউ বলছে এটা নিয়ে কোনো সমস্যা নেই। আচ্ছা, আমি সবগুলো রেফারেন্স দিয়ে দিচ্ছি, এগুলো কিন্তু আমার কথা না, সবগুলোই যে সমস্ত ফতোয়া থেকে নেওয়া হয়েছে এগুলো আমি রেফারেন্স দিয়ে দিচ্ছি আর কি। আচ্ছা, এটা হচ্ছে মলদার দিয়ে, এটা হচ্ছে হারাম। এটার ব্যাপারে যে হাদিস আছে, হায়েজ অবস্থা বা পিরিয়ড অবস্থায় ইন্টারকোর্স করা এটা হারাম। এটা মুখে নিতে পারবে না যে? অবশ্যই পারবে। এটা তো এক্সাইট করার মতো এটাই আসলে মেইন। তো অন্যদিকে আরেকটা প্রশ্ন আসে যে
উম, যদি মিল্ক মুখে চলে যায় তাহলে কি কোনো সমস্যা আছে কিনা? তো এর দ্বারা বিবাহের কোনো সমস্যা হবে না, কিন্তু ইচ্ছা করে মিল্ক খাওয়া যাবে না, যেহেতু এটা তো বাচ্চার হবে। বাকি যেটা মুখে চলে গেলে কোনো সমস্যা হবে না। বা এটা যদি মুখে খেয়েও ফেলা হয় তাও আসলে শরীয়তের দিক থেকে কোনো সমস্যা হবে না। এটা ফতোয়া নাম্বার হচ্ছে, আপনার ফতোয়াগুলো সহজে দেখতে পারেন, দারুল উলুম দেওবন্দের ফতোয়া, ফতোয়া নাম্বার 329 এবং 309 ঘ, এই দুই জায়গায় এই ফতোয়াটা ক্লিয়ার করা আছে যে এর দ্বারা বিয়ের কোনো সমস্যা হবে না। অনেকে মনে করে যেটা মনে হয় বিয়ে নষ্ট হয়ে যাবে, এটা বিয়ের কোনো সমস্যা হবে না। হাজবেন্ড ওয়াইফ একজন অপরকে ড্রেস ছাড়া দেখতে পারবে, কোনো সমস্যা নেই। এটা কোনো সমস্যাই নেই, কারণ এটা তো আচ্ছা এটা করতে পারবে, কোনো সমস্যা নেই। এটাও জায়েজ। এটা হচ্ছে স্পাম মুখে নিতে পারবে না, এটা হচ্ছে মাকরুহে তাহরিমি। ঔষধ খাওয়া কি জায়েজ কিনা, এমন ওষুধ যেগুলো ক্ষতিকারক হবে না এগুলো সমস্যা সেবন করতে সমস্যা নাই, কিন্তু এগুলো হঠাৎ রক্তচাপ সৃষ্টি করে নেশা জাতীয় দ্রব্য, এগুলো করা যাবে না। আচ্ছা, মিউচুয়াল মাস্টারবেশন বা একজন আরেকজনের অর্গানকে হাত দিয়ে এক্সাইট করা, স্পাম বের করে দেয়, এটা কি জায়েজ আছে কিনা? এটা জায়েজ। বিষয়টা হলো এরকম যে নর্মাল মাস্টারবেশন তো হারাম, যেটা হচ্ছে যে নিজে নিজের দ্বারা স্পাম বের করা। কিন্তু মিউচুয়াল, যেটা মানে একজনের হাত দিয়ে আরেকজনের করা, এটা জায়েজ আছে। অর্থাৎ ওয়াইফের হাত দিয়ে হাজবেন্ড এটা, বা হাজবেন্ডের হাত দিয়ে ওয়াইফ এটা জায়েজ আছে। তো এটা কখন প্রয়োজন হয়, বা এটার প্রশ্নটা কেন আসলো, মনে করেন যে পিরিয়ডের সময় একজন হাজবেন্ডের প্রয়োজন, তো তখন ওয়াইফ যদি চায় হাত দিয়ে হাজবেন্ডকে স্পাম বের করে দিতে পারে, এটা নিয়ে কোনো সমস্যা নেই। আবার যেরকম কখনো মনে হয় যে না, ওয়াইফের আসলে অর্গাজম হওয়ার প্রয়োজন, বাট হাজবেন্ড ওই পরিমাণ টাইম পায় নাই, সে হাত দিয়ে ওয়াইফকে অর্গাজম করে দিতে পারে, এটা নিয়ে কোনো সমস্যা নেই। এটা ফতোয়া নাম্বার হলো দারুল উলুম দেওবন্দের ফতোয়া, ফতোয়া নাম্বার এত। সবগুলো কিন্তু দেখেন এখানে দেওবন্দের ফতোয়া বেশি আর কি। এটা সবই দারুল উলুম দেওবন্দের ফতোয়া আর কি। আপনারা এগুলো সহজে দেখে নিতে পারেন ইনশাআল্লাহ, যদি কোনো কনফিউশন থাকে। ইন্টারভিউর সময় কথাবার্তা বলা বা উত্তেজনা বৃদ্ধি করে এমন কথা বলা কি জায়েজ আছে কিনা? হ্যাঁ, এটা জায়েজ আছে। তো বেশি কথা না বলা মুস্তাহাব, জায়েজ আছে, এটা দারুল উলুম দেওবন্দ। আচ্ছা, এই ইন্টারকোর্সের সময় এই ইন্টারকোর্স উত্তেজনা বৃদ্ধি করে এরকম কথাবার্তা বলা জায়েজ আছে কিনা? এটা জায়েজ আছে, দারুল উলুম দেওবন্দের ফতোয়া। তবে খুব বেশি কথা না বলাকে মুস্তাহাব বলা হয়েছে। বাকি এই ধরনের কথাবার্তা বলা জায়েজ আছে, কোনো সমস্যা নেই। কতদিনের মধ্যে হাজবেন্ড ওয়াইফ ইন্টারকোর্স করতে হবে এরকম কোনো ইয়ে নাই। বাকি হচ্ছে যে যতদিন অন্তত ইন্টারকোর্স না করলে এই জেনায় লিপ্ত হওয়ার সম্ভাবনা থাকবে, ততদিনের মধ্যে স্ত্রী করা হাজবেন্ডের জন্য ওয়াজিব। তো এই জন্য এই সর্বোচ্চ সময় অনেক সময় 4 মাস হিসেবে উল্লেখ করে থাকেন আর কি। এখানে একটা প্রশ্ন আছে যে ইন্টারকোর্সের সময় কি হাজবেন্ড উপরে উঠতে পারবে কিনা? এটা কোনো সমস্যা নেই, যে কোনো পজিশন আপনার মানে যার যেটা ভালো লাগে, দাঁড়ায় বসে শুয়ে যার যেটা ভালো লাগে, এটা কোনো সমস্যা নেই, যে কোনো পজিশনে গ্রহণ করতে পারে যদি শারীরিক কোনো ক্ষতি না হয়। এটা দারুল উলুম দেওবন্দের ফতোয়া। হাজবেন্ড ওয়াইফ দূরে অবস্থান করায় ইন্টারকোর্সের বিষয়ে কথাবার্তা বলতে পারবে কিনা? হাজবেন্ড ওয়াইফ যদি দূরে অবস্থান করে কথাবার্তা বলতে বা নিজেদের ছবি টবি দেখতে পারবে, তাতে কোনো দোষের নাই। তবে শর্ত হলো দুইটা: তাদের ব্যক্তিগত কথাবার্তা যাতে অন্য কেউ শুনতে না পারে, ছবি ভিডিও কোনোভাবেই যাতে অন্য কেউ দেখতে না পারে, এটা কনফার্ম করতে হবে। কোনো হারাম কাজে লিপ্ত হওয়া যাবে না। অর্থাৎ ইন্টারকোর্স সম্পর্কিত কথাবার্তা বলা যদি কোনো হারাম কাজে লিপ্ত হওয়ার সম্ভাবনা থাকে, তখন এটা জায়েজ হবে না। এটাও দারুল উলুম দেওবন্দের ফতোয়া। ওয়াইফ প্রেগনেন্ট অবস্থায় কি ইন্টারকোর্স জায়েজ আছে কিনা? হ্যাঁ, জায়েজ আছে, কোনো সমস্যা নেই। তবে শারীরিক কোনো বিশেষ সমস্যার কারণে কোনো স্ত্রী ক্ষেত্রে যদি ডাক্তার বিশেষ কোনো নিষেধাজ্ঞা দিয়ে থাকে, তবে ওই মাসগুলোতে ইন্টারকোর্স না করা। বাকি আমভাবে কোনো শারীরিক কোনো সমস্যা নেই। এটাও দারুল উলুম দেওবন্দের ফতোয়া। It's 11 o'clock. ইন্টারকোর্সের সাথে সাথেই গোসল করতে হবে কিনা? সাথে সাথেই গোসল না করলেও হবে, গোসল করা উত্তম, তবে আবশ্যক নয়। ঘুম বা ব্যস্ততার কারণে যদি গোসল না করে ঘুমায় পড়ে, ফজরের আগে যদি গোসল করে তাও হবে, কোনো সমস্যা নেই।
এই ব্যাপারে একটা হাদিসও আছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, তিনি একবার মদিনার পাশে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাৎ পেলেন। তিনি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তখন এই গোসল ফরজরত অবস্থায় ছিলেন। এই কারণে তিনি আস্তে করে পাশ কেটে চলে গেলেন এবং গোসল করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে খুঁজতেছিলেন। পরে তিনি এলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, আবু হুরায়রা তুমি কোথায় ছিলে? তিনি বললেন, হে আল্লাহর রাসূল, আপনার সঙ্গে যখন আমার সাক্ষাৎ হয় তখন আমি অপবিত্র অবস্থায় ছিলাম, তাই আমি গোসল না করে আপনার সাথে উঠা বসা করাকে পছন্দ করিনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুবহানাল্লাহ, মানুষ মুমিন তো অপবিত্র হয় না। অর্থাৎ একজন মুমিনের জন্য গোসল ফরজ হয়, এর দ্বারা এই না যে সে অপবিত্র হয়ে গেছে। ইন্টারকোর্সের পরে গোসল না করে সেহরি খেলে রোজা হবে? রোজা হবে, কোনো সমস্যা নেই। রোজার সাথে এ, গোসল ফরজ হইলেও রোজা হয়ে যাবে কোনো। আচ্ছা, এটা তো আগে উত্তর দেওয়া হয়েছে যে প্রথমবার ইন্টারকোর্সে কি ব্লিডিং হতে পারে, হলে করণীয় কি? আহ, প্রথমবার যে ব্লিডিং যদি হয়, এটা তিন কারণে হইতে পারে। একটা হলো যদি যদি ওই সময় পিরিয়ডের ডেট থাকে, তাহলে হতে পারে হাইমেন পর্দা ছিঁড়ে যাওয়ার কারণে হতে পারে, পর্যাপ্ত লুব্রিকেশন বা পিচ্ছিল পদার্থ বের না হলেও হতে পারে। তো এটার জন্য ঘাবড়ানোর কোনো কারণ নাই। আচ্ছা। আচ্ছা, তাহলে মূলত এটাই ছিল আজকের ক্লাস। আমি আরো কয়েকটা ক্লাস নিতে চাচ্ছিলাম, কিন্তু আসলে ক্লাসগুলো না সময় পেলাম না। তো আপনাদের নেক্সট হচ্ছে বৃহস্পতিবার ইনশাআল্লাহ। আপনাদের তো শুক্র শনি, হ্যাঁ শুধু রবিবার, হ্যাঁ বৃহস্পতিবার ইনশাআল্লাহ নেক্সট ক্লাস হবে। তো আপনাদের বাকি থাকলো আর দুইটা ক্লাস। একটা হচ্ছে উম, জন্ম জন্ম দেওয়া, চাইল্ড বার্থ, যেখানে আলোচনা করা হবে আসলে সিজারিয়ান ডেলিভারি বা অন্যান্য ডেলিভারি বিষয়ে। এরপরে থাকবে প্যারেন্টিং। প্যারেন্টিং ক্লাসটা অনেক গুরুত্বপূর্ণ, যেখানে আসলে বাচ্চা কিভাবে আমরা লালন পালন করবো, এই বিষয়গুলো ইনশাল্লাহ থাকবে। আচ্ছা, তো এখন আজকের যে বিষয়গুলো, এই বিষয়ে কোনো প্রশ্ন থাকলে আপনার সংক্ষিপ্ত করতে পারেন। 5 মিনিটে ইনশাল্লাহ আমরা এই প্রশ্ন উত্তর পর্ব শেষ করবো ইনশাল্লাহ, 5-7 মিনিটে। জি, আমি চ্যাটিং হোস্ট পোস্ট করে দিচ্ছি। আচ্ছা, ওয়াইফের অর্গাজম কিভাবে বুঝবে? ওয়াইফ একটা পর্যায়ে গিয়ে পাগলের মতো আচরণ করবে, এবং ওই আচরণ করার পরে তারপরে তার কাছে আর জিনিসটা ভালো লাগবে না। একজন পুরুষের কেমন স্পাম বেরোর আগে কিন্তু একটা পাগলের মতো আচরণ তৈরি হয়। তো ওই স্পাম বের হয়ে গেলে কিন্তু একটা পুরুষের কাছে এই জিনিসটা ভালো লাগে না। ঠিক স্ত্রীর ক্ষেত্রে সেম। অর্গাজম হয়ে যাওয়া মানে সে একেবারে নিস্তেজ হয়ে যাবে, তার কাছে এই জিনিসটা ভালো লাগবে না। এটা আপনি নেটে সার্চ দিন। ইন্টারকোর্স পর সামান্য ব্লাড দেখালেন না, এটা সমস্যা আর কিছু না। তাও ডাক্তারের সাথে আলোচনা করেন। জি, ক্যাম্পাসে পিরিয়ড দেওয়া হবে ইনশাল্লাহ। জি, রেকর্ডিং দেখে নিতে পারেন। আমাদের না গত বৃহস্পতিবারই তো আমরা নোটিশ দিয়েছিলাম যে রবি বৃহস্পতিবার ক্লাস হবে। জি, এই শীটটাও থেকে দু একটা প্রশ্ন আসবে ইনশাল্লাহ। না, ক্লাস যেহেতু কিছু ফ্লেক্সিবিলিটি দেওয়া আছে, বাকি কিছু পরীক্ষাতে আসবে। পরীক্ষা কি আসবে এটা নিয়ে আমরা একটা শেষ ক্লাসে আলোচনা করবো। বাকি এখান থেকে আপনারা পড়বেন। একেবারে যে ওই প্রতিটা জিনিস মুখস্থ করা লাগবে তা না, সহজ সহজ জিনিসগুলো আসবে, আজল কি বা এই ধরনের জিনিসগুলো আপনার পড়তে পারবেন। কাজ লাগলে না, ভিতরে যেতে হবে। কাঁচা রসুন পেঁয়াজ খেলে নামাজে কোনো সমস্যা হবে না। মসজিদে যাওয়ার ব্যাপারে নিষেধাজ্ঞা আসছে যে যদি মুখ থেকে দুর্গন্ধ বের হয়। অ্যাসাইনমেন্ট হাতে লিখতে হবে, হাতে নোটপ্যাডে লিখে দিবেন, মানে মানে হাতে লিখে ওখানে ডাইরেক্ট ইনপুট দিয়ে দিবেন। আচ্ছা, আপনাদের প্রশ্নগুলো দ্রুত করে ফেলেন। আমি ইনশাল্লাহ, যেহেতু সময় শেষ হয়ে গেছে, আমি 5 মিনিটের ভিতরে ইনশাল্লাহ। আহ জি, গোসল ফরজ হবে। পিরিয়ড সারার পর গোসল, ফরজ গোসলের আগে না, হারাম হবে না। গোসলের আগেও ইন্টারকোর্স করা যাবে কোনো সমস্যা নেই। হ্যাঁ, প্রথম কাজ তো হচ্ছে ওয়াইফের অর্গাজম, তারপর হচ্ছে পুরুষের স্পাম। তো ওই জন্য অর্গাজমের জন্য তো সময় দিতে হবে। অর্গাজম হয়ে গেলে তারপরে স্পাম আপনি যত দূরে ফেলেন সমস্যা নেই। না না না, সাহাবীর কবর কোথায় গেলে মুখস্থ করার প্রয়োজন নেই।
পিডিএফ দেওয়া হয়নি কেন বুঝলাম না, আমি তো পিডিএফ দিয়েতে বসলাম। সবগুলো ক্লাসের উপরেই পিডিএফ পরীক্ষা হবে, কারণ ডিএনএস এর আসলে আপনাদের নোটিশ আগে চলে গেছে। সাধারণত আমাদের ক্লাসগুলো হওয়ার পর নোটিশ যায়, কিন্তু এবার তো আসলে যেহেতু মাঝখানে 2 সপ্তাহ বন্ধের কারণে একটু ক্লাস নিতে দেরি হয়ে গেছে, এই জন্য নোটিশ আগে আসছে, ক্লাস পরে হয়েছে। সময় পিরিয়ড হলে গোনা হবে না। এই বিষয়ে গোনা কম, ধরে রাখবেন যে এই বিষয়ে গোনা কম, দুইটা দুইটা শুধু গোনা। একটা হলো পিছন দিয়ে অর্থাৎ মলদ্বার দিয়ে সহবাস করা, আর একটা হচ্ছে যে এই পিরিয়ড অবস্থা, এই দুটো বাদে বাকি সব জায়েজ। বাকি সবগুলোতে কোনো গোনা নাই, হইতে পারে মাকরু সর্বোচ্চ। হাজবেন্ডের ডাকে ওয়াইফ সাড়া দেওয়া তো জরুরি, বাকি হচ্ছে যে যদি কোনো ইমার্জেন্সি বিষয় থাকে তো ওটা দুজন থাকলে দুজনের মিউচুয়াল বিষয়গুলোকে মিলাই আসলে পরিবার। এটা তো আসলে করণীয় কিছু না, বিষয়টা হচ্ছে যে এটা তো আসলে জরুরি যে আসলে। আর আমি তাকে এমন সময় ডাক দিলাম সে ভাত রান্না করছে, তাও তো এটাও তো আসলে আমার জন্য তো শোভনীয় না আর কি। এই জন্য আসলে যেহেতু হাজব্যান্ড ওয়াইফ ফ্যামিলি তো আসলে দুজনকে মিলেই ফ্যামিলি, এই জন্য তার বিষয়টাকে আমাকে বুঝতে হবে। দেখা যায় যে এমন একটা সময় সে সারা রাত বাচ্চা নিয়ে ঘুমাইতে পারে নাই, তো এই সময় যদি আমার প্রয়োজন হচ্ছে, তারপরে তো আমার প্রয়োজনটাকে একটু ই করতে হবে। আবার যখন ওয়াইফ একটু রিল্যাক্স মুডে হয়েছে, তখন সে যাতে হাজবেন্ডের প্রয়োজনটাকে বুঝে, এটা ওটা দুজনে দুজন মিলেই তো সবগুলো সবগুলো বিষয় হবে। বাকি হচ্ছে যে একটা বাচ্চা বা দুইটা বাচ্চা হয়ে যাওয়ার পরে তো ওয়াইফের জন্য অনেকটাই চ্যালেঞ্জিং হয়ে যায়। তো তখন দুটো বিষয়কেই আসলে প্রায়োরিটি দিতে হবে আর কি। কি সবগুলোই পরীক্ষার, আমি তো ক্লাস মূলত হচ্ছে যে আমার ক্লাস হবে ধরেন এই 3-4 টপিক্স। একটা হচ্ছে যে উম্মতের ফিকির, উম্মতের ঐক্য, তারপর হচ্ছে যে ফ্যামিলি ম্যানেজমেন্ট ক্লাসের হচ্ছে যে 4টা পার্ট 5টা পার্ট, আর 2টা পার্ট বাকি আছে। আর একটা ক্লাস বাকি আছে সাইবার সিকিউরিটি। তো এই সাইবার সিকিউরিটি আর হচ্ছে ফ্যামিলি ম্যানেজমেন্টের 2টা পার্ট ইনশাআল্লাহ বৃহস্পতিবার হয়ে যাবে। বৃহস্পতিবার ইনশাআল্লাহ আমার শেষ ক্লাস হয়ে যাবে আর কি। কোনো গোনা নেই, ফার্স্ট নাইটেই করতে হবে এরকম কোনো গোনা নেই, যা যখন ইচ্ছা দুজনে যখন ভালো লাগবে তখন করেন, সমস্যা নেই। বিদেশে থাকা অনেক গোনা হবে না, বাকি হচ্ছে যে এটা আসলে তো হক, যে একজনের কে একজনকে পাওয়া, এটা তো আসলে হক আর কি, গোনা হবে না। হ্যাঁ, ফরজ গোসল না করে করা যাবে, সমস্যা নেই, তবে ফরজ গোসল করে না উত্তম। ওয়াইফ হাজবেন্ডকে, হ্যাঁ, যার অর্গাজম হবে তার গোসল ফরজ হয়ে যাবে। না, শুধু লুব্রিকেশন যদি ইন্টারকোর্স না হয় তাহলে ফরজ হবে না। অনেক সময় এই যে ধরনের চিন্তা থেকে চিন্তা হইলে লুব্রিকেশন বের হয়, ওইটার দ্বারা গোসল ফরজ হবে না। ও মানে অজু করতে হবে আর কি। নর্মাল পিল 30 দিনই খাওয়া লাগে, এটা ডাক্তারের সাথে একটু পরামর্শ করে নেবেন যখনই যেটা করবেন, যেহেতু এগুলো মেডিকেল বিষয়। ডাক্তারের, কারণ আমি তো ধরেন ক্লাসে আলোচনা করছি, একটা কমন আলোচনা, ব্যক্তিভেদে তো আসলে পার্থক্য হইতেই পারে, আর ব্যক্তিভেদে যে পার্থক্যগুলো এগুলো আসলে কোনো ডাক্তারের সাথে পরামর্শ করে নিলে ভালো হবে। আচ্ছা ঠিক আছে, মনে হয় মোটামুটি প্রশ্নগুলো মনে হয় আশা করি হয়ে গেছে। তো এখন তো এখন বিষয় হলো যে এই বিষয়গুলো আপনারা আহ, জি, অর্গাজম হলে গোসল করা যাবে একজনের। ইন্টারকোর্স যদি হয় তাহলে তো গোসল ফরজ দুইজনেরই হবে। ইন্টারকোর্স হইলেই, শুরু হলেই গোসল ফরজ হবে, ইন্টারকোর্সে কোনো অর্গাজম প্রয়োজন নেই। যদি একজনের হাত দ্বারা আরেকজন হয় সেক্ষেত্রে অর্গাজম হইলে হবে আর কি। আর ইন্টারকোর্সের ক্ষেত্রে তো শুরু হইলেই শুরু হইলো, কারো স্পামও বের হলো না, অর্গাজম হলো না, তাও গোসল ফরজ হয়ে যাবে। ঠিক আছে, ইনশাল্লাহ মনে হয় মোটামুটি সবার যা প্রশ্ন ছিল আমার মনে হয় যে উত্তর হয়ে গেছে। আল্লাহ আকবার, ঠিক আছে ইনশাআল্লাহ। তো আমরা প্রত্যেকে প্রত্যেকের জন্য দোয়া করি আল্লাহ তাআলা যাতে আমাদের সমস্ত উম্মতকে সমস্ত সমস্যা থেকে যেন আমাদের হেফাজত করে, আমাদের যাতে উম্মতের ভিতরে ঐক্য দেয়, আমরা যাতে আবার মানে সারা পৃথিবী যাতে আসলে মুসলমানদের হাতে চলে আসে, মুসলমানরা যাতে সব জায়গায় বিজয় লাভ করে।
তো আল্লাহ তাআলা যাতে আমাদেরকে ঐক্য দেয়, আল্লাহ তাআলা যাতে আমাদের এই উম্মতের ফিকির করায়, যেন আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ প্রত্যেকদিন দোয়া করব। আর আমাদের পরিবারগুলো যাতে সাহাবিওয়ালা পরিবার হয়, আমাদের পরিবারগুলো যাতে, পরিবারই হচ্ছে যে দুনিয়ার জান্নাত হলো পরিবার। তো আমাদের প্রত্যেকের পরিবারে যাতে আমরা জান্নাতের ফিল পাই, তো এই জন্য আমরা প্রত্যেকে ইনশাল্লাহ চেষ্টাও করবো, পরস্পরের জন্য দোয়াও করি। এবং আমিও ইনশাল্লাহ ভূমিকা রাখবো। এই ধরনের সমস্যা দেখবেন যে এই যে সমস্যাগুলো আমি আলোচনা করলাম, এই সমস্যাগুলো দেখবেন যে সমাজের 90% লোকই জানে না। তো 90% লোক না জানার কারণে এখান থেকে অনেক কনফিউশন তৈরি হয়। একজন একজনকে বুঝতে পারে না, হাজব্যান্ড ওয়াইফকে বোঝে না, ওয়াইফ হাজব্যান্ডকে বোঝে না, তখন দেখা যায় অনেক ধরনের প্রবলেম তৈরি হয়। সেই জন্য আমরা ইনশাল্লাহ নিজেরা দায়ী হব এবং এই ধরনের প্রবলেম জারি হবে। এবং আমরা তো অনেক সময় কেউ যখন সেপারেশনের পরে চলে যায়, তখন তাকে প্রথম প্রশ্নটা করি যে ইন্টারকোর্সে কোনো প্রবলেম আছে কিনা। তো অনেক সময় দেখা যায় যে প্রশ্ন করলে প্রবলেম দেখা যায় যে হয় যে হ্যাঁ, বারবার ওয়াইফের অর্গাজম হচ্ছে না লম্বা সময় ধরে, বা দেখা যায় যে ওয়াইফের অনাগ্রহ, বা এই ধরনের অনেক প্রবলেম হয়। তো এই জন্য আমরা এই বিষয়টাকে ইনশাল্লাহ গুরুত্ব দিব, যেহেতু এটা লাইফেরই একটা পার্ট। তো এটাকেও ইগনোর করার কোনো কারণ নেই। তো ঠিক আছে, ইনশাল্লাহ আজকে অনেক রাত হয়ে গেছে, আপনাদের সবার কাছে দোয়া চাই। তো আগামী বৃহস্পতিবার ইনশাল্লাহ আমাদের শেষ ক্লাস হবে, তখন এই ফ্যামিলি ম্যানেজমেন্টের আরো 2টা ক্লাস এবং সাইবার সিকিউরিটি ক্লাসের মাধ্যমে ইনশাল্লাহ আমাদের শেষ হবে। তো ঠিক আছে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা, হোস্ট মনে হয় আরো একজন আছেন, আপনি একটু তাহলে মিটিংটা এন্ড করে দেন। জি ওস্তাদ। জি, আসসালামু আলাইকুম।